প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথা আজকে নতুন আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। সান্ধ্যকালীন আরেকটি ভার্চুয়াল লাইভ আড্ডা অনুষ্ঠানে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি এমন একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে আজ থেকে 5 বছরের বেশি সময় আগে পথ চলতে শুরু করেছিলাম এবং দেখতে দেখতে ইতিমধ্যে কিন্তু আমরা 449টি পর্ব শেষ করেছি। আজকে কিন্তু একটি আহ দারুণ রাউন্ড ফিগার পর্ব বলতে পারি, 450 অর্থাৎ 450। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মতো ছোট্ট একটি মফস্বল শহর থেকে একটানা 450 পর্ব করবার এরকম একটি সুযোগ আপনারা আমাকে করে দিয়েছেন এবং নিয়মিত যারা আমাকে নানান পরামর্শ নানান সহযোগিতা দিয়ে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে নবীনগরের কথা সাধারণত সমসাময়িক ঘটনার উপরে আমরা সবচেয়ে বেশি বিশ্লেষণ করি। তাছাড়াও সেলিব্রিটি মানুষদের জন্ম এবং মৃত্যুর তারিখেও আমরা এই ধরনের আড্ডা অনুষ্ঠান করি। এছাড়াও সংস্কৃতি জগতের নানান বিষয় নিয়েও মাঝে মাঝে আমরা এই প্রোগ্রামগুলোতে হাজির হই। আজকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি, আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে গতকাল একটি মব কালচার এমন ভাবে ভাইরাল হয়েছে গত 2 দিনে। আজকে শেষ পর্যন্ত সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় একটি ব্যবস্থা নেওয়ার জন্য সম্ভবত প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং আলোচনার আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি নবীনগরের কাইতলা ইউনিয়নের নারুই বাজারে একজন মাদক বিক্রেতার উপর বর্বরচিত নির্যাতন এবং অতঃপর এই বিষয়ের উপর আমরা দেখতে পাচ্ছি দুজন গণমাধ্যম কর্মী আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমার ঠিক ডানে রয়েছেন বাংলাদেশের এ সময়ের সবচেয়ে আলোচিত প্রভাবশালী দৈনিক কালের কণ্ঠের যিনি মাল্টিমিডিয়ার নিউজ এডিটর, বার্তা প্রধান পরম শ্রদ্ধেয় কাউস রহমান পিয়াস, এবং ঠিক আমার বাঁ পাশে আছেন গণমাধ্যম কর্মী আপনাদের সকলের পরিচিত নবীনগরের সন্তান অভিজিৎ বণিক। মূলত এই ঘটনাটিকে একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই মব কালচার থেকে কিভাবে বাঁচা যায় কিংবা এই মব কালচার কিভাবে বন্ধ করা যায় তার বেশ কিছু লেখা আজকে এবং গতকাল বেশ আলোচনার ঝড় তুলেছে। অভিজিৎ এবং আমাদের পিয়াসদা দুজনকে স্বাগত জানাচ্ছি। সম্ভবত আরেকজন যুক্ত হয়েছেন, যুক্ত হয়েছেন আমাদের মাহবুব আলম লিটন, যিনি নবীনগর প্রেস ক্লাবের সাবেক 3 বারের সভাপতি, বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক সমকালের এখানকার করসপন্ডেন্ট। লিটন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরেকজন যুক্ত হয়েছেন সম্ভবত সিলেট থেকে আমাদের আহমেদ ফরহাদ ভাই, যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং অত্যন্ত চমৎকার তথ্যবহুল আলোচনা করেন। তিনি মৌলভীবাজার একটি এনজিওতে কর্মরত আছেন, জাতিসংঘের বেশ কিছু এনজিওতে তিনি কাজ করেছেন এবং তিনিও নবীনগরের সন্তান। তিনি নবীনগরের কথার সাম্প্রতিককালের বেশ কিছু আলোচিত টকশোতে বেশ দুর্দান্ত আলোচনা করেন। আহমেদ ফরহাদ ভাই এবং মাহবুব আলম লিটন, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরুতে এই পুরো ঘটনাটি আপনারা সবাই জানেন, তারপরে একটু ছোট্ট করে ব্যাখ্যা দিতে চাই। সেটি হচ্ছে যে সংস্কৃতির রাজধানী কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে গতকাল যে মবের ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে একজন মাদক ব্যবসায়ী, তার নাম হবি মিয়া, তার বয়স আনুমানিক 40 বছর, তার বাড়ি নারুই ব্রাহ্মণহাতা। তিনি রহমত মিয়ার সন্তান, স্থানীয় একজন মাদক বিক্রেতা হিসেবে সবার কাছে সে পরিচিত। তাকে কালকে মাদক বিক্রির অভিযোগে বাজারে ধরে এনে সালিশির মাধ্যমে স্থানীয় সাহেব সর্দার এবং যারা মাতব্বর শ্রেণীর লোক আছেন তারা তাকে বাজারে একটি বিচারের মাধ্যমে তার হাত পা বেঁধে, চোখ বেঁধে একেবারে নির্দয়ী ভাবে মধ্যযুগীয় কায়দায় তার উপর নির্যাতন করা হয় এবং সেটি ভিডিও, আবার এখানে প্রায় শতাধিক মানুষ ছিল, তারা সেটি ভিডিও করেছে, সেটি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে এবং 46 মিনিটের একটি ভিডিও আমাদের কাছে সংরক্ষণ করা আছে, যেটি ইতিমধ্যে কালের কণ্ঠ সহ বাংলাদেশের অনেকগুলো জাতীয় গণমাধ্যমে সেই রিপোর্টটি এসছে এবং এখানকার প্রশাসন এখন নড়ে চড়ে বসেছে। এবং সর্বশেষ আমরা বলতে চেয়েছি, এরকম একটি মবের ঘটনাকে যারা উস্কে দিচ্ছেন, উস্কে দিয়েছেন,
তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেবেন, এরকম একটি দাবি উঠেছে। যদিও এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও আছে, অর্থাৎ এটির পক্ষেও যেমন লোক আছেন, বিপক্ষেও লোক আছেন। এটির পক্ষে যারা কথা বলছেন, যারা উস্কে দিচ্ছেন মবের নায়কদেরকে, তাদের কথা হচ্ছে যে দেশে পুলিশের উপর মানুষের আস্থা নেই, মাদক সারা দেশের নেই। সেই কাইতলার নারুই এলাকা কিংবা নারুই বাজারের আশপাশ সয়লাব হয়ে গেছে, সেখানে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পুলিশের উপর তাদের আস্থা নেই বিধায় তারা সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবার জন্যই তারা এই মবের কালচারটি সৃষ্টি করেছে বলে আমাদেরকে বলেছেন, এবং বলেছেন আমরা নাকি আসলে এই মব কালচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, এবং মাদকের যারা বিক্রেতা, মাদক যারা খায়, মাদক যারা ব্যবসা করে, তাদের পক্ষ নিয়েছে। আসলে মূলত ঘটনাটি তা নয়। আমরা বলেছি দেশে আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, সর্বোপরি সরকার রয়েছে। এতগুলো প্রতিষ্ঠান থাকবার পর কেউ আইন বহির্ভূতভাবে কাউকে এভাবে প্রকাশ্যে কোনোভাবে তার উপর মধ্যযুগীয় কায়দায় এমন উলঙ্গ নির্যাতন করতে পারে না। সেটির আমরা প্রতিবাদ করেছি। সেটি নিয়ে আমরা কথা বলেছি সংশ্লিষ্ট প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার সঙ্গে। আমার বেশ কিছু কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, এবং তারা এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ প্রশাসন কিংবা সিভিল প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন, এবং সেই বিষয়ে আজকে যারা যুক্ত হয়েছেন তাদের একটু বিশ্লেষণ শুনবো, এবং যারা এই বিষয়ে কথা বলতে চান অবশ্যই আপনারা সে বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত দেওয়ার চেষ্টা করবেন। শুরুতে আজকে আসতে চাই আমরা গণমাধ্যম কর্মী অভিজিৎ বণিকের কাছে। তিনি বেশ কিছু লেখা ইতিমধ্যে এখানে দিয়েছেন তার ফেসবুকে, এবং বলেছেন যে এই ধরনের মব কালচার যেটি গত 2 বছর 1.5 বছর চলেছে, সেটি আমরা বন্ধ করবার জন্য সোচ্চার ছিলাম গণমাধ্যম কর্মী হিসেবে। আজকেও এর বিরোধিতা করে তিনি বেশ কিছু লেখা দিয়েছেন। সর্বশেষ তিনি মিনিট 25 আগে তার একটি লেখা আমি পড়তে চাই। তিনি বলেছেন, অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের বর্বরচিত বিচারের ঘটনাটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি উল্লেখ করেছেন, জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামে কথিত মাদক বিক্রির অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রাম্য প্রহসনের বিচারের নামে নিষ্ঠুরতম শাস্তির বিষয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হওয়ার পর অবশেষে সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার একটি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সন্ধ্যা নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশনা দেওয়া হয় বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়। একটু আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, নারুই গ্রামের ঘটনায় বিচার বিভাগের বিচারের নামে যারা মব সৃষ্টি করে নিষ্ঠুরতম শাস্তির দিয়েছে ওই যুবককে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বিচারের নামে যারা মারধর করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে দেখে এই ঘটনায় জড়িতদের আটক করা হবে বলেও এই সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সেই সঙ্গে যারা ফেসবুকে এই ঘটনাটিকে সমর্থন করে উস্কানি দিয়ে এই জঘন্যতম হামলার নেপথ্যে কিংবা প্রত্যক্ষভাবে উস্কানি দিয়েছেন, তাদের প্রত্যেকেও আইনের আওতায় আনা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে। অভিজিৎ বণিক, আপনার এই সূত্রর সত্যতা কতটা, এবং আজকের এই ঘটনা নিয়ে সূচনা বক্তব্যে আপনার যদি এই বিষয়টি নিয়ে আর কোনো অবজারভেশন থাকে, জনাব অভিজিৎ বণিক। একটু আনমিউট হতে হবে। হ্যাঁ, শুনছি। সেই সঙ্গে আজকে এই টকশো যারা শুনছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে দাদা, আজকে আপনি যে টকশোটি আয়োজন করেছেন, এই টকশোটি অন্য টকশো থেকে একটি আলাদা একটা টকশো। কারণ এই টকশোটি যারা দেখছেন, যারা শুনছেন, তাদের মনে নানান রকমের প্রশ্ন সেখানে আছে। তাদের অনেকের ধারণা আমরা বোধহয় মাদক যারা বিক্রি করেন বা মাদক যারা সেবন করেন তাদের পক্ষ নিয়ে এই টকশোতে অংশগ্রহণ করছি কিংবা তাদের সাপোর্ট করছি। আসলে কিন্তু বিষয়টি তা নয়। আমি এই বিষয়টি ক্লিয়ার করতে চাই, আমি নিজে মাদকের বিপক্ষে, মবের বিপক্ষে। গতকালকে নারুই গ্রামে যে ঘটনাটি ঘটেছে, আমি ধরে নিলাম এই ঘটনায় যাকে আঘাত করা হয়েছে সেই ব্যক্তি মাদক আসক্ত কিংবা মাদক বিক্রেতা।
আমি সেটা মেনেও নিলাম। কিন্তু দেশে যেহেতু সরকার আছে, দেশে আইন আছে, বিচার আছে, সালিশ আছে, আদালত আছে, আপনি কোনোভাবেই, আপনি যত ধরনের যুক্তি আমাকে দেখান না কেন, কোনোভাবেই আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। কাউকে আপনি যেভাবে ভিডিও ফুটেজে দেখা গেছে, চোখ বেঁধে, আপনার পা বেঁধে যেভাবে নিষ্ঠুরভাবে মানে মারা হয়েছে প্রকাশ্যে দিব্যলোকে, এমনকি ভিডিও করছে হাজার শত শত মানুষ, সেটি কোনোভাবেই কোনো সুস্থ সমাজে মেনে নেওয়ার মতো ঘটনা না। এই ভিডিও ফুটেজ দেখে যে কেউ আটকে উঠবেন, এমনকি আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে নানান নৈতিকতা, নানান ধরনের গল্প সারা দেশে প্রচলিত আছে, এটি আরো ব্যাপক আকার ধারণ করবে। আপনারা বিচারের নামে আপনারা যে কাজটি করেছেন, অবশ্যই আপনারা ধারণা করতে পারেন যে, হয়তো মনে করতে পারেন আমি গ্রাম্য বিচারের বিপক্ষে। না, আমি গ্রাম্য বিচারের বিপক্ষে নই, কিন্তু কাউকে আপনি নিজ হাতে এমন শাস্তি দিতে পারেন না। এই অধিকার আপনাকে রাষ্ট্র দেয়নি। আপনি এমন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নন। এজন্য আইন আছে, আদালত আছে, বিচার আছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, গত কয়েকদিন আগে মিরপুরে যে মেয়েটি ধর্ষিত হলো, রামিসা মনে হয় তার নাম, তাকে যখন ধর্ষণ করা হলো, সারা বাংলাদেশে এই নিয়ে আলোচনা হলো, সারা বাংলাদেশ প্রতিবাদে ফুঁসে উঠলো। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত এই ঘটনার তার পরিবারকে আশ্বস্ত করতে তার বাড়িতে চলে গেল। তিনি কিন্তু চাইলে পারতেন 1 ঘন্টার মধ্যে সেই অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির আওতায় আনতে পারতেন। তিনি চাইলে পারতেন তাকে শটগানের আঘাতে হত্যা করতে পারতেন, তাকে মব সৃষ্টি করে মারতে পারতেন। এটা কোনো ব্যাপারই ছিল না। বরং প্রধানমন্ত্রী কি করলেন, তিনি তার বাড়িতে গিয়ে তার পরিবারকে আশ্বস্ত করলেন যে এই মেয়েটি পরিবার ন্যায্য বিচার পাবে। এমনকি আপনি খেয়াল করে দেখবেন, গত 3-4 দিনের আগের খবর, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত, যে খুন করেছে, যে ধর্ষণ করেছে, তার স্ত্রী, এমনকি সে সহ তারা যেন ন্যায় বিচার পায়, রাষ্ট্র নিজ খরচে তাদের জন্য আইনজীবী নিয়োগ করেছে। যেখানে রাষ্ট্র নিজে উদ্যোগ নিয়ে একজন অপরাধীকে ন্যায় বিচার পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, সেখানে আপনি কে? আপনি যত বড় ক্ষমতাধরী হন না কেন, আপনি যত বড় সালিশকারী হন না কেন, আপনি কোনোভাবেই, সে মাদকাসক্ত কিংবা মাদক বিক্রেতা হলেও, তাকে এভাবে আপনি প্রকাশ্যে মারতে পারেন না। এতে সমাজে নেগেটিভ প্রভাব পড়বে। মবের আরো বেশি মব করার জন্য মানুষ উৎসাহিত হবে। এর ফলে আইনের শাসন ভেঙে পড়বে, মানুষ প্রতিশোধ পরায়ণ হবে। মানুষ একটা অভিযোগ তুলে তার বিরুদ্ধে আবার এরকম একটা বিচার করবে, তাকে কান ধরে দেখা গেল তাকে বিচার করবে, তাকে পিটাবে, তাকে ফাঁসিতে ঝুলাবে, এমন করবে। তো কারণ হলো মানুষ উৎসাহিত হবে। তো এগুলো যদি করতে থাকে, এই যে গ্রাম্য বিচার মানে কি, আমরা আগে জানতাম যে তাকে সমাজপতিরা নানান রকমের কটু কথা বলে, তাকে তিরস্কার করে, কিংবা একটা ন্যূনতম একটা অর্থদণ্ড করে। কিন্তু আপনি যেভাবে তাকে বেঁধে, চোখ বেঁধে, পা বেঁধে, প্রকাশ্যে দিব্যলোকে শত শত মানুষের সামনে এভাবে পিটাতে পারেন, এটি তো কোনোদিনই ন্যায় বিচার হতে পারে না। তাহলে আপনারা যদি মারেন, তাহলে দেশে আইন আদালত কোথায়? হ্যাঁ, আপনি আইন আদালত নিয়ে নানান প্রশ্ন আপনার থাকবে, আমারও আছে। আইন আদালত নিয়ে নানান বক্তব্য আমার আছে, এর বিরোধিতাও হয়তো আমার আছে। কিন্তু কোনোভাবেই কাউকে নিজ হাতে মারা, কাউকে অত্যাচার করা, এই ক্ষমতা সরকার, রাষ্ট্র আমাকে দেয়নি। আমি এটির বিরুদ্ধে। আমি এই ব্যক্তি মাদকাসক্ত হলে, মাদক বিক্রেতা হলে, আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। এমন বিচার চাই যাতে করে সারা দেশে তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়। কিন্তু তাকে আপনি এভাবে প্রকাশ্যে দিব্যলোকে দিনে মানুষের সামনে এভাবে মারবেন, এভাবে নিষ্ঠুরতম হামলা করবেন, এটি কোনোভাবেই আমি সাপোর্ট করি না, এবং আমি সাপোর্ট সারা জীবন করব না। এবং আপনারা আমাকে যতই খারাপ বলেন না কেন, আমি মবের বিপক্ষে থাকবো, আছি, এবং সব সময় এর প্রতিবাদ করব। ধন্যবাদ। আরেকটি কথা বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আপনি আমার বিষয়টি জানতে চেয়েছেন। হ্যাঁ, একটু আগে আমি এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি। এই বিষয়ে নির্দেশনা ইতিমধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন
জেলা প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি আমাদের চট্টগ্রাম বিভাগীয় আমাদের ডিআইজি মহোদয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাতে থেকেই এই অভিযান শুরু হবে। এমনকি আমি এটাও জানতে পেরেছি এই ঘটনায় কোনো দোষী ব্যক্তি ছাড় পাবে না। যারা এই ঘটনায় মবে উস্কানি দিয়েছেন, যারা এটি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে এই ঘটনাকে আরো বেশি নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন, তারা কেউ নাকি রেহাই পাবে না, এটিও নিশ্চিত করা হয়েছে। ধন্যবাদ। চমৎকার। আমাদের অভিজিৎ বণিক সূচনা বক্তব্যে মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন যে আসলে সর্বশেষ এই মবের ঘটনাটি, বা যেটি আমরা বলেছি যে নাড়ুই বাজারে একজন মাদক বিক্রেতার উপর বর্বরচিত যে নির্যাতন হয়েছে তার সর্বশেষ পরিস্থিতি আপডেট আমরা জেনে নিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আসছে। আমরা আরেকজন গণমাধ্যম কর্মীর কাছে একটু আসতে চাই। তিনি হচ্ছেন মাহবুব আলম লিটন, যিনি নবীনগর প্রেস ক্লাবের সাবেক 3 বারের সভাপতি এবং বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক সমকালের এখানকার করেসপন্ডেন্ট। লিটন ভাই, আপনি পুরো ঘটনাটি আপনার নলেজে আছে এবং আজকে কিছুক্ষণ আগে আমাদের অভিজিৎ বণিক যে তার সূচনা বক্তব্যে পুরো বিষয়টি নিয়ে তার অবজারভেশন, এবং সর্বশেষ হোম মিনিস্ট্রি থেকে একটি বার্তা এসছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং এখানকার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছে যে যারা এই ঘটনাটির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমিও কিছুক্ষণ আগে এখানকার একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি টকশোটি শুরু করার 15 মিনিট আগে। অ্যাডিশনাল পুলিশ সুপার একজন মহোদয়ের সঙ্গে তিনি ঠিক অভিজিৎ বণিকের যে বিষয়গুলো সেগুলোই তিনি আমাকে আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন, কিন্তু সরাসরি তিনি বলেননি, কিন্তু অভিজিৎ বণিক সেটি ক্লিয়ার করে দিয়েছেন। আপনার কাছে আমি শেখ আদনান ফাহাদ নামে এক অনলাইন অ্যাক্টিভিস্ট বা ফেসবুক যিনি অ্যাক্টিভ থাকেন, তিনি 2 ঘন্টা আগে একটি পোস্ট দিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। সেই পোস্টটি আপনাকে দিয়েই আপনার বক্তব্য বা আপনার এই বিষয়ে অবজারভেশনটা জানতে চাই। শেখ আদনান ফাহাদ তার ফেসবুকে 2 ঘন্টা আগে লিখেছেন, একজন মাদক ব্যবসায়ীকে গ্রামবাসীরা নিজেরাই মিলিত হয়ে শাস্তি দিচ্ছেন। অনেকেই এই দৃশ্য দেখে খুশি হচ্ছেন, আবার অনেকেই বলছেন এটি একটি ব্যর্থ রাষ্ট্রের নমুনা। আইনগতভাবে এই ধরনের শাস্তি তো আদালতও কখনো দিতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে আসলে দোষী কে? মাদক নিজে, নাকি প্রশাসন, নাকি ধৈর্য হারিয়ে ফেলা সেই গ্রামবাসী? ভিডিওটি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা উচিত বলে আমি মনে করি। সারা দেশে মাদকের যে ছড়াছড়ি, সে কারণে বাংলাদেশ আজ অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে। সেখান থেকে এই কাইতলার নারীও মুক্ত নয়। আইন, আদালত, বিচারালয়, পুলিশ, প্রশাসন যদি এই মাদককে মাদক থেকে সফল না হন, তাহলে একটি চরম সামাজিক অস্থিরতা এবং নৈরাজ্যের দিকে ধাবিত হবে আমাদের এই বাংলাদেশ। কি বলবেন মাহবুব আলম লিটন? ধন্যবাদ গৌরঙ্গদন্ড তপু। আজকের এই টক শোতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকে পিয়াস ভাই, যিনি কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার প্রধান যুক্ত হয়েছেন, তাকে আমি আমার নবীনগরবাসীর পক্ষ থেকে এবং নবীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ওনার সাথে ওনার অনেক গল্প আপনার কাছ থেকে শুনেছি তো আজকে তার সাথে হয়তো সরাসরি দেখা এবং তার সামনে কথা বলছি, এত বড় একজন ব্যক্তিত্ব, আসলে আমি কি বলবো আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যে ওনার পিয়াস ভাইয়ের সামনে আমি কি বক্তব্য রাখবো। আমি উপজেলা পর্যায়ে একজন সাধারণ গণমাধ্যম কর্মী। আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং একটা হৃদয় বিদারক ঘটনা। অভিজিৎ তার বক্তব্যে বিষয়টা আইন সম্পর্কে বর্ণনা দিয়ে গেছেন, তা অবশ্যই
আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো বিধান আমাদের নেই। আইন প্রয়োগ করবে আমাদের রাষ্ট্রীয় সংস্থা, সেজন্য আইন আছে, আদালত আছে। কোন অপরাধের বিচার সেখানেই হবে, জনগণ তার বিচার করতে পারে না। আপনি বলছিলেন যে এই যে মব কালচার সৃষ্টি, আসলে দেখুন এই মব কালচার সৃষ্টি কবে থেকে শুরু হয়েছে? আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এদেশের ৭১ সালে যার নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন হয়েছিলেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি স্বাধীনতার পর একটা উক্তি করেছিলেন, সারা পৃথিবীর যে সমস্ত দেশগুলো স্বাধীন হয় সেখানে তারা পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি এটা চুরের খনি। আমাদের বাংলাদেশ এর আগে আমাদের ব্রিটিশরা শাসন করেছে, আমরা ভারত মহাদেশের মধ্যে ছিলাম, পাকিস্তান শাসন করেছে। আসলে আমাদের এই বাংলাদেশ আমরা বিভিন্ন কি বলবো জাতের তৈরি, অর্থাৎ আমরা আমাদের দেশপ্রেমটা বলতে আমাদের মাঝে কিছুই নাই। আমরা ৭৫-এর পর বঙ্গবন্ধু মারা যাওয়ার পর উনি চেয়েছিলেন যে বাংলাদেশটাকে একটা সোনার বাংলা গঠন করার জন্য, কিন্তু যখন দেখলো যে না, বঙ্গবন্ধু সে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, যেটা নিয়ে উনি বাকশাল গঠন করেছেন কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সেটার মাধ্যমে দেশটাকে পরিচালনা করবেন এবং উন্নত পর্যায়ে নিয়ে যাবেন, তখনই কিন্তু তাকে মারা হলো। অর্থাৎ বাংলাদেশটাকে উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক চক্রান্ত, বিদেশি চক্রান্ত আমাদের বরাবরই আমাদের বাংলাদেশের পরে ছিল। তার পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সরকারের আমল দেখেছি, দুর্নীতি প্রত্যেকটি সরকারের আমলেই ছিল এবং হবে, কম আর বেশ। আমি ২৪-এর ঘটনাকে যদি বলি, এরকম ঘটনা ২৪-এর পরই মাত্রাতিরিক্ত মবের সৃষ্টি হয়েছিল। আগে কিন্তু মব এতটা আমরা মানে দেখি নাই। যে আওয়ামী লীগ সরকারে বলা হয় যে ১৭ বছর শাসন করছে, দুর্নীতি কোন সরকার দুর্নীতি না করেছে? কিন্তু এত ১৭ মাস, অর্থাৎ আমাদের যিনি একদম পাগ্য ব্যক্তি, আমাদের যাকে আমরা একেবারে পীর মনে করেছিলাম, আমাদের ডক্টর ইউনূস, উনি যে মবের সৃষ্টি করে দিয়ে গেছেন, যে কালচার সৃষ্টি করে দিয়ে গেছেন, সেখান থেকে আসলে আমরা কবে নাগাদ যে বের হতে পারবো সেটা আসলে খুবই কষ্টকর ব্যাপার এবং আসলে একটা দুশ্চিন্তার বিষয়। বর্তমানে এই ইউনূস সরকারের পরবর্তী সময়ে আমাদের নির্বাচিত সরকার আছে, তারাও কিন্তু আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই মবটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছে না? আপনারা জানেন যে ২৪-এর পরে ৪৬০টি থানা লুট হয়েছিল, সেখানে ৭,০০০ অস্ত্র কিন্তু সেখান থেকে সন্ত্রাসীরা নিয়ে গেছে। অস্ত্রগুলা কিন্তু আমাদের বিভিন্ন সন্ত্রাসীদের হাতে, বিভিন্ন মাফিয়া ডনদের হাতে কিন্তু তারা চলে গেছে। এগুলি কিন্তু উদ্ধার করা হয়নি। আইন শৃঙ্খলা বলতে বাংলাদেশে এখন কোনো কিছুই নাই। আসলে কি বলবো, যে এখন সারা বাংলাদেশ যে পরিমাণে, যে দেশে কবর থেকে লাশ উত্তোলন করে পড়া হয়, যে দেশে জীবন্ত মানুষকে টাঙিয়ে পুড়িয়ে ফেলা হয়, তো সেখানে আপনি আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন? এখন সরকার, আমি বলবো যে এখানে সম্পূর্ণটা একজন ব্যর্থ সরকার, বর্তমান যিনি নির্বাচিত সরকার আছেন, তিনি আইন শৃঙ্খলাটা, আমরা ভেবেছিলাম, আশা করেছিলাম যে ১৭ মাসে আমরা যেই মবটা দেখেছি, যেই সন্ত্রাসবাদটা দেখেছি, নির্বাচিত সরকার আসলে হয়তো আমরা এই আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ হবে এবং আমাদের যে সমস্ত থানাগুলা লুটেছিল, যে সমস্ত অস্ত্রগুলা লুটেছিল, সেগুলি উদ্ধার হবে, আমরা জনগণ একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু সেটা কিন্তু সেই লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যে সরকার কিন্তু এটা করতে পারছে না। তো আমি বলবো যে ওই যে কালচারটা ১৭ মাসের ইউনূস সাহেব আমাদের যেই মবটা সৃষ্টি করেছিলেন, অনেকেই বলেন যে ২৪ কি গণ আন্দোলন বা অভ্যুত্থান, আমি বলবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে ২৪ গণ অভ্যুত্থানও ছিল না, গণ আন্দোলনও ছিল না, ২৪ ছিল একটা চক্রান্তের ফসল। এবং সেটা, এবং যে সমস্ত ছেলেগুলাকে নিয়ে এই ২৪টা ঘটিয়েছিল, তারা কিন্তু আসলে কি বলবো খেলার পুতুল।
তাদেরকে দিয়ে তাদেরকে মাঠে ছাড়ানো হয়েছে মব সৃষ্টি করার জন্য। তো মব বাহিনী, তাদেরকে আমি বলবো তারা ছিল একটা মব বাহিনী। আর সেই মব বাহিনী কালচারটাই সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যেভাবে ছড়িয়ে ছিল, সেখান থেকে আমরা নবীনগর কেন পিছপা হব, আমরা নবীনগর কেন সেই মব কালচার থেকে দূরে থাকবো। আর এই কারণেই কিন্তু গতকালকে কাইতলাতে এমন একটা ঘটনা ঘটেছে। এই প্রতিযোগিতা করতে গিয়ে যে আমরা নবীনগর, আপনি জানেন আমরা নবীনগর কোনো দিক দিয়ে কিন্তু পিছিয়ে নেই। আমাদের এখানে আমরা নবীনগর বরাবরই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা প্রচলন আছে, আমরা ক্যাটা যুদ্ধ করতে পারি। আমরা সেক্ষেত্রে তো সেখানে এই ভাবটা সৃষ্টি হয়েছে। তবে এখানে আপনি জানেন, আপনি আজকে বিকেলবেলা আমাদের সাথে ছিলেন, আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখান থেকে যখন আমরা বিভিন্ন এই বিষয়টা নিয়ে আলোচনা করি, আমি ওখানকার একজন যিনি সাহেব সর্দার, যিনি এই মবটা সৃষ্টি করেছিলেন, এখানকার উপস্থিত ছিলেন, এখানে একজন মেম্বার, তার সাথে আমি কথা বলেছিলাম যে ভাই আপনারা এটা পারেন কিনা, এটা তো আপনার আইন সিদ্ধ না, জনগণ তো, আপনি একজন জনপ্রতিনিধি এবং আপনি একজন গ্রামের সর্দার, আপনি তো আইন তুলে নিতে পারেন না। আপনি, সে অন্যায় করেছে, সে মাদক বিক্রি করে, সব ঠিক আছে, যুব সমাজকে নষ্ট করতেছে, সমাজকে নষ্ট করতেছে, তার জন্য আমাদের আইন আছে, আমাদের সিস্টেম আছে, বিচার তো আপনি করতে পারেন না। আপনি গ্রামের একজন সালিশকারী, সে যেটুকু বিচার করতে পারেন, আপনি তো একটা বিধিবিধান আছে, একটা সিস্টেম আছে, একটা ল আছে, আপনার কিছু ক্যাটাগরি আছে, কিছু বিষয় আপনাকে নির্দিষ্ট করা দেওয়া হয়েছে, এর বাইরে আপনি কোনো বিচার করতে পারেন। আপনি যেভাবে এটা করছেন, ভাই আসলে উনি উত্তর দিতেছে, ভাই আসলে এটা অতিরিক্ত হয়ে গেছে, আমরা মারাটা ইয়া করতে পারিনি, হ্যাঁ এটা আসলে ভাই ভুল হয়ে গেছে, উনি ভুল স্বীকার করছেন। এই মুহূর্তে আপনি ভুল হয়েছে, কিন্তু ঠিক আছে আপনি মারলেন, আপনি তাকে ধরলেন, আপনি কেন পুলিশের হাতে দিলেন না, আপনি তাকে ছেড়ে দিলেন কেন? এটা তো একটা অন্যায় করেছেন। পুলিশের হাতে দিলে তো আজকে হয়তো আপনার মানে অন্তত পক্ষে বলতে পারতেন যে না, আমরা ধরে আমরা আইনের হাতে দিয়েছি। এখন তো আপনাদের হাতে, কিন্তু এখন আপনারা তো কিন্তু আইনের হাতে আপনার দোষী হয়ে গেলেন, আপনারা তো এটা করতে পারেন না। উনি তখন সাথে সাথে ভুল স্বীকার করেছে, বা এটা আসলে ভুল হয়ে গেছে, আমরা এটা এত বড়টা হয়ে যাবে আমরা ভাবতে পারি নাই। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা যতদিন পর্যন্ত আপনার নিয়ন্ত্রণের সরকার, গভর্নমেন্ট না আনতে পারবে, ততদিন পর্যন্ত এই মব কালচার সৃষ্টি হবে। আর আমাদের নীতি নৈতিকতা আদর্শ কি বলবো, তো আসলে আমি এই ঘটনাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে এই ধরনের ঘটনা, সে অপরাধী হলে হ্যাঁ তাকে আমরা আইনের হাতে সোপর্দ করব, তার বিচার হবে, সঠিক বিচার হোক। আমরা মাদকের বিরুদ্ধে, মাদক আসলে আমাদের সমাজকে বিনষ্ট করে, কিন্তু একজন প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে এই ধরনের ঘটনা, এটা শুধু নিন্দনীয় নয়, এটা ভাষায় প্রকাশ করার মতন। এটা কিভাবে এটা হবে? একজন মানুষ, তারও তো সে খারাপ, সে আইন লঙ্ঘনকারী, সে অপরাধী, কিন্তু একজন অপরাধী ব্যক্তি কিভাবে প্রকাশ্যে পেটানো, আর যেভাবে পেটানো হয়েছে আপনারা, আমরা ভিডিওতে দেখেছি, এটা আসলে কি বলবো। আর এখানে ভাই আমি যদি বলি, আমি এর আগে দুটা কথা বলেছিলাম, যেখানে লাশ কবর থেকে তুলে পড়ানো হয়, যেখানে জীবিত মানুষকে টাঙিয়ে পড়ানো হয়, সেই তুলনায় কিন্তু আমাদের নবীনগরের ঘটনাটা খুব একটা বেশি কিন্তু হয় নাই। তারপর আমরা আমাদের নবীনগর প্রথম এইভাবে কেন একটা লোককে এইভাবে অমানবিক একটা অত্যাচার করা হয়েছে, সেটা আমরা নিন্দনীয় বিষয়টা আমরা নিন্দনীয় জানি। তবে এখানে পুলিশ আমাদের কাছে যে আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু আসলে আমি যতটুকু শুনেছি, আমি যতটুকু জেনেছি, এটা কথা বলতে গিয়ে বিভিন্ন ওখানকার এলাকার মানুষের সাথে এবং সাহেব সদস্যের সাথে, যারা পুলিশও কিন্তু সেখানে গিয়েছিলেন। তো পুলিশ যেখানে সেখানে গিয়েছেন, এবং এখানে একজন আপনার যে ফাঁড়ি ইনচার্জ, তো সেখানে পুলিশ কেন তাকে ধরে আনলো না, এবং পুলিশ কেন যারা বিচার করেছে তাদেরকে ধরলো না, এবং তাদেরকে কেন? এখানে অবশ্য আমাদের অফিসার ইনচার্জ আমাদের বলেছিলেন যে যথাযথ ব্যবস্থা, আপনিও কয়েকজনের সাথে কথা বলেছেন, সেখানে বলেছেন তারা যথাযথ ব্যবস্থা নেবেন, কিন্তু কখন নেবেন, কিভাবে নেবেন? আসলে প্রশাসন যন্ত্র কি করবে, আসলে পুলিশই বা কি করবে বলেন? পুলিশ 24-এর পরে পুলিশ যেভাবে হত্যা করা হয়েছে, পুলিশকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে 24-এর পরবর্তী সময়, সে বিচার কি পুলিশ এখন বর্তমান গভর্নমেন্ট কি সে পুলিশের বিচার করতে পারছে? সে বিচারও তো তারা শুরু করতে পারে নাই। যেখানে পুলিশের মনোবল ভেঙে গেছে, যেখানে পুলিশ নিরাপত্তা পাচ্ছে না, সেখানে তারা কিভাবে তার জনগণকে নিরাপত্তা দিবে বলে? তো পুলিশে আমরা দোষ দিয়ে লাভ কি? পুলিশ কতর্কিত, পুলিশ সেখানে তো একজন সাধারণ, আমি মনে করি বর্তমান পুলিশ প্রশাসন বাংলাদেশের যে পর্যায়ে মর্যাদা আছে, তার চেয়ে সাধারণ মানুষের থেকেও তারা একদম খারাপ পর্যায়ে আছে।
সেখানে আর্মিরও কিন্তু আসলে আর্মি কিন্তু আমরা আগে আর্মি এবং পুলিশ দেখলে কিন্তু আমরা ভয় পেতাম, এখন কিন্তু আমরা আর্মিদেরকে আমরা ভয় পাই না, তাদেরকে মাঠে নামায় উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে এনে তাদের সেই এটা আপনি জানেন কিছুদিন আগে একটা র্যাবের একটা ঘটনা ঘটেছে, 3 জন র্যাব সদস্যকে ধরে হ্যাঁ পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে যে যতদিন পর্যন্ত আপনার রাষ্ট্রীয় কি বলবো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বা আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না আনতে পারে, তার ততদিন পর্যন্ত আপনার এরকম ঘটনা ঘটতে থাকবে, দেশ আরো খারাপ খারাপ পর্যায়ে যাবে। আমরা ইউনূস সরকার যা করে গেছে আমি কি বলবো তার ভাষায়, সে তো আসলে বাংলাদেশি না, তার মধ্যে তো দেশপ্রেম নাই, সে তো হলো একটা বিদেশি এজেন্ট, সে তো এসেছে কিনা আমেরিকার কাছে দেশটা বিক্রি করার জন্য, আর সেইটা বিক্রি করে চলে গেছে বাস। কিন্তু আমরা এখন বলেন আমরা অনেকে আমরা আওয়ামী লীগ সরকারকে আমরা খারাপ বলি, আমরা দুর্নীতিবাজ বলি, যেটাই বলি, আমরা এর আগে আওয়ামী লীগ কত কথা আমরা শুনেছি, ভারতের কাছে দেশ বিক্রি করে ফেলবে, গোলামি করবে, গোলামি চুক্তি করেছে, ভারতের 26 লাখ নাগরিক, আসিফ নজরুল সে বিশ্ববিদ্যালয়ের বলে শিক্ষক, আমি কি শিক্ষকতা কি বলে আমি জানি না, তার এত বড় মিথ্যাচার, 26 লাখ ভারতীয় সৈন্য বাংলাদেশে চাকরি করে, কই 17 মাসে তো একটা নাগরিককে ধরতে পারলি না, একটা ভারত সাথে স্বার্থবিরোধী কোনো চুক্তি তারা ধরতে পারলি না, কত বড় মিথ্যাচার। আর এখানে এখন ইউনূস সরকার বেরিয়ে গেছে একটা গোলামি চুক্তি করে গেল। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ কি বলবো আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন। সর্বশেষ আমি যদি বলি যে আসলে এখন বাংলাদেশ জানি না, আমি 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 আপনার সাথে এখন যে কথাগুলো বলতেছি পরবর্তী সময় আমার উপর অনেক কিছু হতে পারে, কিন্তু আমি যা সত্য তাই আমি কিন্তু আসলে বলবো। আসলে আমাদের বাংলাদেশ আপনি অনেক বলেছেন, কিছুটা রাখেন, আমরা সেকেন্ড রাউন্ডে শুনবো, কারণ মোটামুট দাগে আমার মনে হয় যে পুরো বিষয়টার উপর আপনি একটি খুব ক্ষুরধার বক্তব্য রেখেছেন। আমার মনে হয় যতবারই আপনি নবীনগরের কথা টক শুনতে এসছেন, আমার মনে হয় আজকের মতো এরকম খোলামেলা ধন্যবাদ। কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলাটাকে এবং রাষ্ট্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে ঠিক হতে, এখন আমাদের গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকারের পর্যায়ে আমরা দেশটাকে তারা ওইভাবেই তারা কিন্তু আসলে চালাতে হবে, কিন্তু কেন তারা ব্যর্থ সেটা তারা জবাব দেবে। আমি আপনার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব চাই যে আমরা আমাদের আইন শৃঙ্খলাটা উন্নত করেন, আমরা দেশটাকে রক্ষা করুন, আমাদের এই যে অমানবিক অত্যাচার খুন খারাপি এর থেকে আমাদেরকে রক্ষা করুন। ধন্যবাদ আপনাকে। আবার সুযোগ কথা বলুন। অনেক ধন্যবাদ। আমাদের মাহবুব আলম লিটন, নবীনগর প্রেস ক্লাবের 3 বারের সভাপতি, সমকালের এখানকার প্রতিনিধি। আমরা একটু আসতে চাই ঢাকায়। আমার খুব প্রিয় ভাজন, আমি যেই পত্রিকায় এখন চাকরি করি সেই কালের কণ্ঠ, বাংলাদেশের এই সময় নাম্বার 1 যে পত্রিকাটি, তার মাল্টিমিডিয়ার নিউজ এডিটর বা বার্তা প্রধান গাউস রহমান পিয়াস। পিয়াস ভাই, আপনি দুজনের বক্তব্য শুনেছেন। গণমাধ্যম কর্মী আমাদের ঢাকায় যিনি আছেন অভিজিৎ বণিক, সর্বশেষ এই বিষয়টির যে আপডেট হোম মিনিস্ট্রি থেকে যে বার্তা এসছে সেটি তিনি জানিয়ে পুরো বিষয়টির উপর তার একটা অবজারভেশন দিয়েছেন। এবং একটু আগে যিনি কথা বলছেন মাহবুব আলম লিটন, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তিনি কিন্তু মানে নারুই যে ঘটনাটি ঘটলো, একজন মাদক বিক্রেতার উপর যে নারকীয় যে নির্যাতন, বা আমরা যেটাকে বলেছি মধ্যযুগীয় কায়দায় তার হাত পা বেঁধে চোখ বেঁধে, এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে এর বিচার দাবি করতে গিয়ে তিনি কিন্তু গোটা 1.5 বছরে ডক্টর ইউনূসের সরকারের নানান অসঙ্গতি গুলো দুর্দান্ত ভাবে তুলে ধরেছেন। এবং বর্তমান সরকারের কাছে তার একটি প্রত্যাশা যে গণতান্ত্রিক সরকার যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গিয়েছে, এই সরকারের প্রধান কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি কায়তলার ঘটনাটির একটি সর্বোচ্চ বিচার দাবি করেছে। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে কালের কণ্ঠের মতো একটি পত্রিকার প্রধান দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে গাউস রহমান পিয়াস ভাই, আপনি ঘটনাটিকে কিভাবে দেখছেন? এবং ব্রাহ্মণবাড়িয়া যে বারবারই বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হচ্ছে, একটি ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা ঘটছে। আপনি বনলতা এক্সপ্রেস নামের যে ফিল্মটি নিয়ে ঘটনাটি ঘটে গেল ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতির রাজধানীতে, একটি চলচ্চিত্র প্রদর্শনী হতে পারল না, জেলা প্রশাসন সম্পূর্ণ ভাবে তাদের কাছে আত্মসমর্পণ করলেন এবং
সেই চলচ্চিত্রটা সেখানে প্রদর্শন করা গেল না। এই ঘটনাটি রেশ কাটতে না কাটতেই নারী এই ধরনের একটি ঘটনা ঘটে, কি বলবেন দেওয়ান পিয়ার? দাদা আপনাকে ধন্যবাদ। আমি দুঃখিত, আমার বাসায় একটা কুকুর ছানা আছে, ও খুব ডিস্টার্ব করছে এই মুহূর্তে। আহ, আমি জানি না আপনারা হয়তো ডিস্টার্ব ফিল করছেন, আমি দুঃখ প্রকাশ না, করছি। কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক হয়ে যাবে। আসলে এটা আমাকে মানুষ হিসেবে ব্যথিত করে, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে ব্যথিত করে, আর সেই সঙ্গে একজন সংবাদকর্মী হিসেবে উদ্বিগ্ন করে। আমি এভাবে দেখছি বিষয়টাকে। ব্রাহ্মণবাড়িয়া আমরা বলি যে সংস্কৃতির রাজধানী, সেই জায়গায় একের পর এক ঘটনা ঘটছে, এটা সত্যি। এই মবের সঙ্গে আমরা আলোচকরা বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া আগে এরকম কিছু ঘটেছে, কিন্তু আমি এইটার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য ঘটনার কে মিলাতে চাই না। আমি এই মব ঘটনার সঙ্গে সারা দেশের মব সংস্কৃতিকে মিলিয়ে দেখতে চাই। কারণ এটা যেটা ঘটেছে, এইটা নিঃসন্দেহে সারা দেশে যা চলেছে, নৈরাজ্য বলেন বা মানুষের বেপরোয়া ভাব বলেন বা আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া বলেন, তারই আরেকটা নজির ঘটলো ব্রাহ্মণবাড়িয়াতে। এটা ব্রাহ্মণবাড়িয়া বলে এটা ঘটেছে এরকম না, নিঃসন্দেহে না, এটা আপনারাও একমত হবেন। আর আর যে গ্রামে ঘটনাটা ঘটেছে, এটা আমার ছোটবেলার কিছু স্মৃতি আছে, এই কারণেও আমার খুব মন খারাপ হয়েছে। নারুই গ্রামে আমি যখন ক্লাস 6-7-এ ছিলাম, আমার আত্মীয় আছে, বেড়াতে যেতাম, খুব কিছুদিন থাকার অভিজ্ঞতা আছে। এবং কাইতলা ইউনিয়ন আমার ঠিক পাশের গ্রাম। তো সেই জায়গা থেকে যদি দেখি, তো এটা ব্যক্তিগতভাবেও আসলে খুব খুব ব্যথিত করে। কিন্তু যেটা হচ্ছে, মাহবুব ভাই যেটা বললেন বা তার আগে অভিজিৎ যেটা বললেন, মূল জিনিসটা তো উঠে চলে আসছে যে এই ব্যর্থতাটা আসলে এটা সার্বজনীন ব্যর্থতা এক অর্থে। আবার এই ব্যর্থতা রাষ্ট্রীয় ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা। কেন রাজনৈতিক ব্যর্থতা? এই মুহূর্তে একটা সরকার আছে আমাদের, 100 দিনের বেশি তারা দায়িত্ব পালন করছে, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার। কিন্তু আমরা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বড় কোনো আশাবাদী হওয়ার কোনো আভাস দেখছি না। আর তারপর যেটা ধরেন, আর ঠিক আছে, মাদক একটা বড় সমস্যা। আমাদের ছোটবেলায় মাদক সমস্যা আমরা কখনো শুনতামই না, কিন্তু মাদক নিঃসন্দেহে সমাজের জন্য একটা বড় ব্যাধি, আমাদের সন্তানদের জন্য উদ্বেগের জায়গা। কিন্তু সেই ক্ষেত্রে মানুষ কেন মাদকের মতো জায়গায় এরকম সমস্যার ক্ষেত্রে বেপরোয়া হবে? এইটা এক হতে পারে যে আমাদের মধ্যে একটা আচরণগত সমস্যা তৈরি হয়েছে, যে সবাই আমরা মনে করছি যে আমি যা ইচ্ছা তাই করে ফেলতে পারি, পুলিশ আমাকে কিছু করবে না, আইন কিছু করবে না, আমার কোনো শাস্তি হবে না। এই যে বেপরোয়া ভাব চলে আসা, এইটা মনে হয় সারা দেশেই ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে। আমি ঢাকায় থাকি, গ্রামে যাওয়া হয় না, কিন্তু আমার দূর থেকে যতটুকু আমি বুঝতে পারছি, মানুষ বেপরোয়া হয়েছে আইনের প্রতি আস্থার অভাবে। যদি আগের যে ভাই বলছিলেন যে পীর শাহিন হত্যাকাণ্ড বা এই যে কবর থেকে লাশ তুলিয়ে পুড়িয়ে ফেলা, সেই ঘটনাগুলোতে কিন্তু আমরা পুলিশ প্রশাসনের পরবর্তী পর্যায়ে তেমন কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা দেখি নাই। তারপরে মবের এই যে এত এত মব হলো, সেই মবকে আমরা কিন্তু প্রেসার গ্রুপ বলেও আগের সরকার উড়িয়ে দিয়েছে, সরকারের লোকজন। তারপর দেখেন এই যে মবের শিকার যে মানুষগুলো হলো, তাদের তো সেই পরিবারগুলোর কি হয়েছে আসলে? তার মানে কি যে এই মবকে আমরা আসলে, আমি একটু আগে অনেকগুলো শব্দ বলেছিলাম, রাজনৈতিক, প্রশাসনিক, পুলিশি, সবাই মিলে আসলে আমরা একটা প্রশ্রয় দিচ্ছি, এবং প্রশ্রয়ের ফলেই এই মানুষের মধ্যে এই বেপরোয়া ভাবটা দিন দিনে বাড়ছে। আমি জানি না দাদা আপনি আমার প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা, আপনার প্রশ্নের উত্তর আমার কাছ থেকে। আমি আপাতত এটুকু বলি, আরো ভাইরা আছেন তারা বলবেন। আমার মনে দাদা। হয় পেয়ারদা বরাবরই একটু কম কথা বলেন, হুম। কিন্তু হুম। বলেন কম, কিন্তু তার ডেপনেস, তার বিস্তৃতি, তার ব্যাপ্তি কিন্তু অনেক। তিনি কিন্তু যে বিশ্লেষণটা মাহবুব আলম লিটন প্রায় 15 মিনিট ধরে করেছেন,
পেঁয়াজদা কিন্তু সেটি 3 মিনিটের মধ্যে তার ডবল কিংবা রিডবল আমি বলবো সেখানে খুব মারাত্মকভাবে সরকার, প্রশাসন কিংবা সুশীল সমাজ তাদের প্রত্যেকের ভেতরে কিন্তু টোকা দেওয়ার চেষ্টা করেছে। সবার এবং ব্যর্থতা, এটা একদমই সবার ব্যর্থতা। আমি সুশীল হ্যাঁ, সমাজ আমি শব্দটা বলি আমি নাই, আমি সেটাই নিঃসন্দেহে সুশীল আমি সমাজের সেটাই ব্যর্থতা। বলছিলাম যে আপনি হ্যাঁ, শেষ কথাটা বলছিলেন যে সবাই মিলে হ্যাঁ, এই মবটাকে প্রশ্রয় দিচ্ছে। আমি এই সবাই জায়গাটাতে মিলে, একটু হ্যাঁ। আসতে চাই। আমাদের আরেকজন গণমাধ্যম কর্মী, এখানকার সাংবাদিকদের নেতা, রিপোর্টার্স ক্লাব প্রেসিডেন্ট শাহিন রেজা টিটুর কাছে। টিটু, আমরা সবাই মিলে এই মব কিংবা এই সমস্ত নানান যে অসঙ্গতি রাষ্ট্রে সবগুলিকে আমরা প্রশ্রয় দিচ্ছি, সেটি বলছেন স্বয়ং গাউস রহমান পিয়াস, যিনি কালের কণ্ঠ মতো একটি পত্রিকার নিউজ এডিটরের গুরু দায়িত্ব পালন করেছেন। আমি একটু মানে পিয়াসদের সঙ্গে পুরোটা সমর্থন করে বলবো, আমি, আপনি, আমরা যারা এই মব কালচারের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের শুরু থেকেই আমরা লিখে যাচ্ছি, বলে যাচ্ছি এবং ডক্টর ইউনূসের নানান অসঙ্গতির বিরুদ্ধে এক নাগারে আমরা যুদ্ধ করে যাচ্ছি, এটা লেখাই কিংবা বলাই, এবং সেটি এখনো আছে এবং আনটিল ডেথ সেটি অন্তত আমরা করে যাব। আমরা কিন্তু কাইতলার এই নারুই বাজারের ঘটনাটির পর একইভাবে এর বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিয়েছি, যেটি অভিজিৎ বণিক তার সূচনা বক্তব্যে দুর্দান্ত ভাবে পুরো ঘটনাটি তুলে ধরেছেন, যে পরিষ্কার করেছেন যে আসলে আমরা মাদকের সঙ্গে, অনেকে আমাদেরকে বলেছেন যে আমরা মাদককে উৎসাহ দিচ্ছি, মাদক বিক্রেতাকে সেভ করবার চেষ্টা করছি, যে কারণে তারা আমাদের নিয়ে নানান সমালোচনা করছেন। আমার একটি পোস্টের মধ্যে প্রায় 32,000 মানুষ সেখানে দেখে 400-র মতো কমেন্ট করেছেন, যার অর্ধেক আমাকে নিয়ে সমালোচনা করেছেন। আমি সেই সমস্ত মানুষের কাছে হাত জোর করে বলবো যে কোনোভাবেই গৌরাঙ্গ দেবনাথকে আপনারা ভুল বুঝবেন না, কারণ আমরা কিন্তু এই অভিজিতের কথাটাই পুনরাবৃত্তি করব যে আমরা মবের বিরুদ্ধে আমরা ছিলাম, আছি এবং থাকবো। দেশে সরকার আছে, দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, সিভিল প্রশাসন আছে, আর্মি আছে, র্যাব আছে, সবকিছু আছে। এরপরও কেন আমরা, এই যে রিটন ভাই বললেন যে আপনারা তো ইচ্ছে করলেই এই মাদক বিক্রেতা হবি মিয়াকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা হস্তান্তর করতে পারতেন, তার বিচার হতে পারতো। যদিও তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের কোনো আস্থা নেই, পুলিশ কোনো কাজ করে না, প্রশাসন কোনো কাজ করে না, প্রশাসন পুলিশ টাকা খেয়ে মাদক বিক্রেতাদেরকে ছেড়ে দেয়, নানান ধরনের অভিযোগ তাদের রয়েছে। কিন্তু এরপরও তো আপনি এই কাজটা করতে পারেন না। এইরকম বিষয়ে যখন আমরা এই গণমাধ্যম কর্মীরা এরকম মবের বিরুদ্ধে সোচ্চার থাকি এবং আমাদেরকে ভুল বুঝে অনেক শিক্ষিত সজ্জন আমাদের সমমনা অনেক ভাইয়েরা আমাদেরকে ভুল বুঝে, এখানে আমি যদি একজন লোকের নাম বলি যাকে আমরা পছন্দ করি তার লেখা, তিনি হচ্ছেন উবাইদুর রহমান বাদল। বাদল ভাইয়ের প্রতিটি লেখা আমরা ফলো করি, তিনি আমাদেরকে ভুল বুঝছেন এবং তিনি আমার একটা লেখাই, আমি কালের কণ্ঠের আজকে যে রিপোর্টে তাকে তার একটি কোড আর্ট আমি সেটা তুলে ধরেছি, তিনি এটিকে কি বলবো সমর্থন জুগিয়েছেন। তিনি যারা এই মব কালচারটি করেছেন তাদেরকে তিনি উৎসাহ দিয়েছেন, বাহবা দিয়েছেন এবং বলেছেন পুলিশ তো কাজ করে না, বরং তারা এই মানুষটিকে পিটিয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। যেটি অভিজিৎ বলেছেন যে যারা এই ধরনের উস্কানি দিয়েছেন, হোম মিনিস্ট্রি থেকে সেখানে নাকি নির্দেশ দেওয়া হয়েছে এই উস্কানিদাতাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ঠিক এই অবস্থায় একজন গণমাধ্যম কর্মী হিসেবে, সাংবাদিকদের নেতা হিসেবে পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? শাহিন রেজা টিটু। ধন্যবাদ গৌরাঙ্গদা, নবীনগরের কথার ভালো সবসময় সঞ্চালক। উপস্থিত পিয়াস ভাই, অভিজিৎ দা এবং শ্রদ্ধেয় লিটন ভাই, সকলকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে দাদা, মব কালচারটা আমাদের দেশে মানে শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই। মব কালচার ছিল, আগেও ছিল, কিন্তু এটা ব্যাপক বিস্তৃতি ছিল না। মূলত মব কালচারটা কি? মব কালচারটা মূলত অর্থ হইল উত্তেজিত জনতা, উচ্ছৃঙ্খল ভিড় বা নিয়ন্ত্রণহীন জনসমাবেশ। সাধারণত এমন একটি জনগোষ্ঠীকে বোঝায় যারা আবেগে, ক্ষোভে কিংবা উস্কানির বশে আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সহিংস আচরণ করে, তখনই আমরা সেটাকে মব বলি। এই মব কালচারটা মূলত শুরু হয়েছে পৃথিবীতে 1680 শতাব্দীর দিকে। এটা
ইংল্যান্ডে, বিশেষ করে ইংল্যান্ডে 1688 সালের দিকে মব শব্দটি বিশেষ জনপ্রিয়তায় এবং জনপ্রিয়ভাবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এটি রাজনৈতিক বিক্ষোভ, দাঙ্গা এবং আইন বহির্ভূত গণসহিংসতার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে, যেটা বর্তমানে আমাদের এই দেশে যে মব কালচারের সামাজিক ও রাষ্ট্রীয় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্লেষক এই প্রবণতার বিস্তার হঠাৎ করে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন, বরং দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে আইনের দুর্বল প্রয়োগ, বিচারহীনতার সংস্কৃতি এবং সাংস্কৃতিক, সামাজিক ও অস্থিরতার কারণে এর ভিত্তি তৈরি হয়েছে। আমরা যদি একটু ব্যাকে যাই, 5ই আগস্টের পর এই মব কালচারকে বাংলাদেশে বিগত সরকার প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে যে মব কালচার করলে এটার কোনো বিচার হয় না, এটার কোনো বিচার হবে না, এটা তোমরা চালিয়ে যেতে পারো। তারই ধারাবাহিকতায় বর্তমানে একটি বিষয় আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন বর্তমান সরকারের হাতে, তখন এই সংকট মোকাবেলার দায়িত্ব বর্তমান সরকারের। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে তুলনামূলক অল্প সময়, 100 দিন হয়েছে। ফলে অনেক দিনের এই সমস্যাকে রাতারাতি আসলে নির্মূল করা বাস্তবসম্মত নয় বলে আমি মনে করি। কিন্তু জনগণের প্রত্যাশা অযৌক্তিক নয়। মানুষ চায় অপরাধী যেই হোক তার বিচার আদালতে হোক, জনতার হাতে নয়। কারণ মব জাস্টিস কখনো প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না, বরং অনেক ক্ষেত্রে নিরপরাধ মানুষও এর শিকার হওয়ার ঝুঁকিতে থাকে। যে জন্য মব জাস্টিসকে আইন কোনোভাবেই বৈধতা দেয় না। তাই বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে দেশে বিচার করার একমাত্র বৈধ কর্তৃপক্ষ হলো আদালত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার মনে হয় এই মব কালচার বন্ধ করতে হলে শুধু কঠোর আইন প্রয়োগ নয়, পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক সচেতনতা এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও একটু উদ্যোগ প্রয়োজন। তাহলে একটি সভ্য, গণতান্ত্রিক ও আইনের শাসন ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে আমি মনে করি। তবে মাদক বিক্রয় এবং সেবন এর ক্ষেত্রে আজ যে ঘটনাটি ঘটেছে, হবি মিয়াকে ইতিমধ্যে এর আগে 2 বার ওই স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সুপর্দ করে। কখনো 50 পিস, কখনো 100 পিস, কখনো 500 পিস পরিমাণ আমি জানি না, কিন্তু 2 বার আটক করার পর সে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পর আবার বেরিয়ে আসে। আমি মনে করি এবং আমার সুস্পষ্ট প্রস্তাব, মাদক গ্রহণ, মাদক বহনকারী, মাদক বিক্রেতা, মাদক সেবক বর্তমানের যে প্রচলিত আইন আছে তার শাস্তির জন্য অবশ্যই অপ্রতুল। বর্তমান সমাজে আপনার ছোটখাটো একটা অপরাধ করলে অনেক অপরাধবিহীন 6 মাস, 1 বছর জেল খাটতেছে, মানে তার কোনো অপরাধ নাই, তারপর 1 বছর যাবত জেলে আছে। বাট একজন ইয়াবা ব্যবসায়ী যদি 100-200 পিস নিয়ে ইয়াবা ধরা পড়ে, সে 50 দিন, 60 দিনে জেল থেকে বেরিয়ে আসতে পারতেছে, 40 দিনে বেরিয়ে আসতে পারতেছে। সেজন্য এই মাদক গ্রহণ, মাদক বিক্রেতা, মাদক বহনকারী যে বিদ্যমান আইন আছে, সেই আইনের জরুরি সংস্কার দরকার এবং তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে পারলে অবশ্যই এই দেশ থেকে মাদক নির্মূল করা খুব একটা কঠিন হবে না। তবে সেই ক্ষেত্রে আমি মনে করি, আমি বারংবার আমি প্রত্যেক জায়গায় একটা কথা বলি, যে সকল মাদক এটা বাংলাদেশের প্রোডাক্ট না, ইয়াবা বলেন, ফেনসিডিল বলেন, মদ বলেন, গাঁজা বলেন, কোনোটাই বাংলাদেশে উৎপাদন হয় না, সবগুলা বর্ডার দিয়ে আসে। তো একটা বর্ডার দিয়ে যখন 5 লক্ষ পিস ইয়াবা আসে, সেটা বাংলাদেশের 500-600 থানায় ছড়িয়ে যায়। তো ওই পুলিশের আসলে এই মাদকের পিছে দৌড়তে দৌড়তে তাদের নিয়মিত অপরাধের অনেক অপরাধী তারা ধরতে সময় পায় না। সেজন্য মাদক নিয়ন্ত্রণ এবং মাদক আটকানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো বর্ডার সিকিউরিটি। বর্ডারটাকে যদি সিকিউরিটি করতে পারে, বর্ডারটাকে যদি সিলগালা করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশে মাদক ঢুকবে না, কারণ বাংলাদেশে মাদক প্রোডাক্ট হয় না, এখানে কোনো উৎপাদনও হয় না। তাছাড়া এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটি সংস্থা আছে,
এখানে আমাদের কালের কণ্ঠের বার্তা সম্পাদক মহোদয় আছেন, ওনার সারা বাংলাদেশে প্রতিনিধি আছে, এখানে লিটন ভাই আছেন, অভিজিৎ দা আছে, এখানে ডক্টর আরশাদ ঢুকছেন। আপনি বলেন তো, বাংলাদেশের 500 থানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম আপনাদের কাদের চোখে পরিলক্ষিত হয়েছে? এই মাদক নিয়ন্ত্রণ কিংবা মাদক ধরা কিংবা মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুধুমাত্র কি পুলিশ, র্যাব, বিজিবি, র্যাব, আর্মি তাদের কাজ? এখানে তো বড় একটা সংস্থাই দেওয়া আছে, মাদক নিয়ন্ত্রণ এবং অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা কখন, আপনি নবীনগর 30 বছর যাবত সাংবাদিকতা করেন, এখানে লিটন ভাই আছে সিনিয়র সাংবাদিক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, এই 30 বছরে আপনারা কতদিন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম পরিলক্ষিত হয়েছে? যদি তারা অ্যাক্টিভ হতো তাহলে পুলিশের কাজ অনেকটা সহজ হতো। আমরা সব ক্ষেত্রে শুধু পুলিশকে বা প্রশাসনকে দোষারোপ করি, সেটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা সংস্থার জন্য একটা আলাদা আলাদা দেওয়া, আইন শৃঙ্খলা দেওয়া আছে। ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ। খুবই কনস্ট্রাকটিভ একটি আলোচনা এবং অনেকগুলো পয়েন্টও কিন্তু এখানে উঠে এসে শাহিন রাজা টিটুর বক্তব্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন গবেষক, একজন শিক্ষক, ডক্টর আরশাদ হোসেন আসাদ। আসাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি দেরিতে যুক্ত হওয়ার পরও। আপনি নিশ্চয়ই যদিও ঢাকায় থাকেন, যেহেতু আপনার বাড়ি নবীনগর এবং ঘটনাটা যেহেতু নবীনগরের ঘটনা, এবং আমি এটুকু জানি যে আপনি সর্বদাই নবীনগরের সব খবরের উপর আপনার একটি তীক্ষ্ণ নজর থাকে এবং প্রায় আপনি আমাকে কল করেন কোন একটা ঘটনা আপনার চোখে পড়লে এটার সর্বশেষ আপডেট আমার কাছ থেকে জানতে চেষ্টা করেন। নিশ্চয়ই আপনি নারীবাজারে যে একজন মাদক বিক্রেতার উপর বর্বরচিত মধ্যযুগীয় কায়দায় যে নির্যাতনের ঘটনাটা আপনি ভিডিওতে দেখেছেন, আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। এবং ইতিমধ্যে ডক্টর আসাদ, আপনি হয়তো দেরিতে যুক্ত হয় 4 জনের বক্তব্য শুনতে পাননি। তিনারা হলেন আমাদের গাউসমান পিয়াস, কালের কণ্ঠের যিনি বার্তা প্রধান মাল্টি মিডিয়ার, আমাদের মাহবুব আলম লিটন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি, শাহিন রাজা টিটু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, এবং গণমাধ্যম কর্মী অভিজিৎ বণিক। তারা প্রত্যেকেই কিন্তু পুরো বিষয়টি দুর্দান্ত বিশ্লেষণ করেছেন এবং এই মাদক বিক্রেতার উপর যে নির্যাতনটি হয়েছে সেটি সর্বশেষ আপনাকে যদি বলি আপনার বলতে সুবিধা হবে। একটি আপডেট দিয়েছেন অভিজিৎ বণিক। তিনি বলেছেন যে হোম মিনিস্ট্রি থেকে সন্ধ্যায় একটি নির্দেশনা এসছে রেঞ্জ ডিআইজি মনিরুজ্জামান, যিনি আপনার ভাই, তিনি সহ এখানকার জেলা পুলিশ এবং সিভিল প্রশাসনের কাছে যে বিষয়ে যারা এই মব কালচারটি সৃষ্টি করেছেন এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শক্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যারা এই মব কালচারটি ফেসবুকের মাধ্যমে উস্কে দিয়েছেন তাদেরকে খুঁজে বের করার জন্য নাকি একটি নির্দেশনা এসছে। এরকম একটি অবস্থায় আপনার বক্তব্যের আগ মুহূর্তে শাহিন রাজা টিটু বেশ কিছু কনস্ট্রাকটিভ প্রস্তাবনা এবং আলোচনা করেছেন, যার মধ্যে তিনি বলেছেন যে আইনেই আমাদের আসলে দুর্বলতা রয়েছে। তিনি পরিষ্কার বলেছেন যে মাদকের সঙ্গে যারা জড়িত তাদের আইনের শাস্তিটা একেবারেই অপ্রতুল, যে কারণে আইনটি সবার আগে সংস্কার করা দরকার এবং মানুষের আইনের প্রতি অশ্রদ্ধা চলে এসছে, পুলিশের প্রতি মানুষের আস্থা নেই, যে কারণে অনেকে আমাদেরকে টেলিফোনে বলছেন যে দাদা আপনারা কি মাদকের পক্ষে দায়িত্ব দিলেন? এরকম একটা মাদক সেবীর বিরুদ্ধে আমরা যখন তাকে প্রকাশ্যে মারলাম, পিটালাম, যে অন্য মাদক সেবী কিংবা মাদক বিক্রেতারা যেন এটি দেখে ভয় পায় আর কোনোদিন মাদক বিক্রি করতে না পারে, সেজন্য আমরা এই কাজটা করেছি। আমাদের তো পুলিশের উপর আস্থা নেই, পুলিশের কাছে গেলে পুলিশ 2 দিন পর তাদের কাছে টাকা খেয়ে ছেড়ে দেবে, প্রকাশ্যে কথাগুলো বলছে। তো এই বিষয়টি নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এবং সর্বশেষ টিটু যেটি বললেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে যে সংস্থাটি রয়েছে সারা দেশের মূলত জেলাগুলিতে, কোন উপজেলায় এর শাখা আছে এটা আমার জানা নেই, বিশেষ করে আমার উপজেলায় তো নেই। অন্যান্য 484টি বা 86টি যে উপজেলা আছে জেলা পর্যায়ে এই সংস্থাটি রয়েছে। আমার জেলার যে সংস্থাটি রয়েছে আপনি জানেন না হয়তো, বা এখানে যারা আছেন পিয়াস ভাই জানেন, লিটন ভাই জানেন, বা অভিজিতের বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া তিনিও জানতে পারেন। এটি পৈরতলা থেকে যখন আমরা কালীবাড়ি মোড়ের দিকে যাই, দেখবেন পৈরতলা বাস স্ট্যান্ডটা পার হয়ে ডান দিকেই একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটি সারা বছরে অনেকটা সেখানে নাকি মানে অনেকটা নীরব নিস্তবতা কাজ করে। এখানে কোনো লোক যায় এমন কথা কেউ বলতে পারবে না, এবং সেখানের কার্যক্রম কি সেটি আসলে আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে জানা নেই। এরকম একটি অবস্থায় আপনার এলাকায়, আপনার জন্মভূমিতে যখন একটি মাদক বিক্রেতার উপর এরকম বর্বরচিত নির্যাতন হয় এবং এটির যখন আমরা প্রতিবাদ করি,
যে মব কালচারের বিরুদ্ধে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছুক্ষণ আগে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন মাহবুব আলম লিটন, আপনি এবার কি বলবেন যে এই মব কালচার কি চলতে দেয়া যায়, কিংবা যারা এই ঘটনাটি ঘটেছে তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত বলে আপনি মনে করেন কি ডক্টর আসাদ? ধন্যবাদ অপু। আমি দুঃখিত যে আমি একটা মিটিং এ ছিলাম, মিটিংটা শেষ করতে একটু বিলম্ব হলো, যার ফলে আমি ক্ষমা প্রার্থনা করছি সবার কাছেই। আমার ইচ্ছে ছিল শুরু থেকে শোনা, বিশেষ করে পিয়াস দা এখানে আছেন, উনি অনেক সুন্দর বলেন এবং অনেক কনস্ট্রাকটিভ কথা, আমি আগে ওনার সাথে ছিলাম, আমার অনেক ভালো লাগে। তারপরে আমি আপনার কাছ থেকে একটু সংক্ষিপ্ত জেনে নিলাম। আমি টিটুর কথা শুনছিলাম, ও যথার্থই বলেছেন। এখন আমি যদি শুরু করি এই বাক্যটা দিয়ে, যে আমাদের লোকাল মানে কলোকাল ল্যাঙ্গুয়েজে, আমাদের গ্রামীণ ভাষায় একটা প্রবাদ আছে, শিলে পাটা ঘষাঘষি, মরিচের জীবন শেষ। আমি আশা করি আমার ভাই কথা আপনি উল্লেখ করেছেন, হ্যাঁ, আমার কাজিন, উনিও এই প্রবাদটা জানেন, উনিও গ্রাম থেকেই লেখাপড়া করি শহর কেন্দ্রিক হয়ে তারপরে ওনারা অফিসার হয়েছেন। আমরা কম বেশি সবাই সেটা জানি। তো ব্যাপারটা হচ্ছে ওই জায়গাতে আসলে এই যে মাদকটা যে আসলো, টিটু যে কথাগুলো বললো, এদের উৎসটা কি, কোত্থেকে এসে, কিভাবে আসে, আর কিভাবে কারা গ্রহণ করে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে মাদক, এটাকে আমরা আসলে হা বলবো না না বলবো, নিঃসন্দেহে আমরা না বলবো। কিন্তু যদি ধরে নেই, আপনি যেটা বললেন যে আমাদের মাহবুব ভাই বলেছেন যে এগুলো আসার আসলে উৎস কোথায়, একটা সোর্স তো আছে। আপনি পুলিশের কথা বলছেন, আপনি কি বলতে পারবেন যে আসলে বাংলাদেশের এই আমাদের যে একটা ডিপার্টমেন্ট, এই যে আইন প্রয়োগকারী সংস্থা, এখানে বুকে হাত দিয়ে, আমি কালকে একজন একজন আমাকে, এটা আর অনেকটা মানে আমি মবকে এখন আর একটু ভিন্ন মাত্রায়ও দেখতে চাই। দুই ধরনের মব হচ্ছে এখন, একটা হচ্ছে সরাসরি মব, যেটা আমাদের মানে মান্যবর শ্রদ্ধেয় ইউনূস সাহেব প্রচন্ডভাবে তার প্রচলন এবং মানে চর্চা করে গেছেন। আরেকটা হচ্ছে মিডিয়া মব, এটাও হচ্ছে। একজন পুলিশের নবীনগর থানায় একজন কর্মকর্তা ছিলেন পুলিশের, মানে ওসি তদন্তের পোস্টে, উনি আমাকে ফোন করে বললেন যে আমি এখন মিডিয়া মবের শিকার হয়েছি। হ্যাঁ, এখন ওর বাচ্চাগুলো মোটামুটি স্কুলে যাওয়া আসা করছে। এখন কি সে সংসার পালবে না কি করবে? তার চাকরি থাকবে কি থাকবে না? এগুলো নিয়ে আমার সাথে কালকে রাতে আমি তাকে অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলাম। জীবনে আসলে এমন কিছু নয়। জীবন থেমে থাকে না। মানুষের আলুর ব্যবসা করে মানুষ জীবন বাঁচায়। সৎ পথে থাকাটাই মানুষের জন্য দরকার, এবং যদি সৎ পথে কেউ থাকে সেটা তার, কিন্তু আমাদের দেশের, আমি যদি এই প্রসঙ্গটাতে আসি, বাংলাদেশের যতগুলো দপ্তর আছে, এই যে নার্কোটিক্স এর কথা বলছেন, ড্রাগ এন্ড নার্কোটিক্স ডিপার্টমেন্ট যেটা, এটাতে আমার আরেক কাজিন আছেন, উনি আমেরিকাতে থাকেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, উনি এই ডিপার্টমেন্টে চাকরি করে গেছেন। হ্যাঁ, উনি মনির ভাইয়ের সিনিয়র, স্বপন ভাই কিছুদিন আগে এসেছিলেন বাংলাদেশে। তো এখন আমার কথা হচ্ছে যে, এক তো হচ্ছে আমার দেশের, যে আমি সবসময় বলি, এটা আমি আমি খুব দুর্ভাগা যে কোনো না কোনো কারণে আমি মিডিয়া লাইনের উপরে, মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বলি, থিয়েটার অ্যান্ড আর্টস বলি, এইগুলো পড়ালেখার সুবাদে আমি আমার এই লাইনটিতে সরাসরি চর্চার মধ্যে ছিলাম না, যে তা না, ছিলাম, কিন্তু ফিল্ডে না থেকে যখন শিক্ষকতার লাইনটাকে বেছে নিলাম, এখন আমার মনে হয় যে আমার মতো হতভাগা আর মানুষ বোধ পৃথিবীতে নেই। কারণ আমরা শিক্ষক হয়ে আমাদের হয়তো কোনো না কোনো ঘাটতির কারণে আসলে আমরা আমাদের এই মানুষগুলোকে তৈরি করার জন্য নৈতিকভাবে আমরা আসলে প্রস্তুত নই। শিক্ষকরাই তাদের নৈতিকতা হারিয়ে ফেলছেন। আপনার এমন কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন না যেখানে এখন মানুষ, শিক্ষকরা নানানভাবে লাঞ্ছিত হন তাদের নিজস্ব কর্মকাণ্ডের জন্যে। এবং আমি এই যে কিছুদিন আগে একটু রেফারেন্সে শুধু বলি, আমি জানি না ওনারাও কি এডিক্টেড কিনা, মিরপুরের একটা ঘটনা দেখলাম যে এখানে একজন মানে একজন একজন সেক্রেটারি, সচিব পর্যায়ের একজন মানুষ, তার মায়ের যে মৃত্যুর কাহিনীটা ঘটলো। তা আমি যদি এরকম হয় এবং শিক্ষকও সেখানে আছেন, আমি যদি আবার ছাত্র হতে পারতাম, আমরা যেরকম প্রবাদে বলি, পড়েছি, ইফ আই ওয়ার এ বার্ড
যদি আমি পাখি হতে এবার পারতাম তাহলে উড়াল দিতাম। আমি যদি ছাত্র হতাম হতাম তাহলে নিঃসন্দেহে ওই যে যেই বুয়েটের প্রফেসর মহোদয় আছে, আমাদের যে বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের কথাও যদি বলি, 18 কোটি 19 কোটি মানুষের দেশের থেকে বাছাই করে 100 150 200 মানুষকে যখন ছেকে বেছে নেওয়া হয়, ওই ছাত্রগুলোর মাথায় কি কাজ করে না যে আমি এইরকম শিক্ষকের কাছ থেকে কি ধারণ করব, কি শিখব? যে তার অস্তিত্ব, যে যার যে যার রুটটাকে ভুলে যায়, তার আসলে তো অস্তিত্ব যা যেখান থেকে তার জন্ম হয়েছে, তো সেই শিক্ষক আমাকে কি শিক্ষা দিবে? আর এই দেশে আমি কি প্রত্যাশা করব? আমি নোবেল লরেট হয়ে যদি আমি বাজার দরে, মানে এটা কি বলবো, মানে আমি আসলে মানে খারাপ শব্দগুলো বলতে চাই না সেখানে, যে মানে যদি অন্যভাবে বলি যে একদম অন্ধ লোভীর মতো যদি আমরা একটা জিনিসকে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে এটাকে চরম পর্যায়ে নিয়ে যায় মাদকের মতো, এই যে মব কালচার যেটা বলছেন, এটা ইউনূস সাহেব তো করেছেন, নিঃসন্দেহে করেছেন। তো এই চর্চার মধ্যে আমরা কিন্তু নানানভাবে ঘুরে ফিরে আছি। এই যে আইন প্রশাসনের কথা বলেন, এখন ওই যে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি, আজকে এখন একজন পুলিশের ডিআইজি মহোদয় আদেশ দিলেন, তাড়াতাড়ি অ্যাকশন নেন, এই করেন, তাকে ধরে নিয়ে আসেন। আরে বাবা, আমাদের সমাজটাকেও বদলাতে হলে রুটের দিকে তো তাকাতে হবে, পথগুলো তো বন্ধ করতে হবে, যেটা টিটু বললেন। আসে থেকে ড্রাগগুলো, আমাদের ছেলেপেলেগুলো যে সেখানে, যে আমরা কেন সেই জায়গাটা তৈরি করতে পারছি না, চর্চাটা তৈরি করতে পারছি না? আমরা রাজনৈতিকভাবে আমরা এতই এতই প্রগতিশীল, এতই উচ্চাকাঙ্ক্ষী, যে আমরা আমাদের আসলে যেটুকু করণীয় কাজ, মানুষগুলোকে তৈরি করার জন্য যেই মাধ্যমগুলোকে আমাদের চর্চার মধ্যে আনা দরকার, কারোই যেন সেই দিকে কোনো কান দৃষ্টিভঙ্গি কোনো কিছুই নেই। আপনি কি মনে করেন না যে এই পুলিশ মহোদয়ের সন্তানরাও স্কুলে যান, পুলিশ মহোদয়ের সন্তানেরাও বিশ্ববিদ্যালয়ে পড়েন, আইজি মহোদয়ের ছেলে মেয়েও বিশ্ববিদ্যালয়ে পড়েন? আমি পড়িয়েছি, আমি এডিশনাল আইজির ছেলে মেয়েকেও পড়েছি। আমি যখন স্কলাস্টিকে ছিলাম, বহুত মন্ত্রী মিনিস্টারে, যে এখনকার যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, ওনার মেয়ে আমার সরাসরি স্টুডেন্ট ছিল স্কলাস্টিকায়। আমি তো পড়িয়েছি। ওনারা তো অভিভাবক হিসেবে যেতেন, নানান দিকে শুনতেন, শিক্ষকদের কথা শুনতেন। ওনারা কি যেতেন না? আমি একটা কথা শুধু বলি আজকে, যে কেন এটা ঠিক হবে না। সম্ভবত ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে মেবি হবে, এর একটা টক শো ছিল, মিলন সাহেব তখন মন্ত্রী ছিলেন ওনাদের এর আগের পর্বে, উনি যখন একসময় শিক্ষামন্ত্রী ছিলেন, হ্যাঁ, এই সেশনের আগে। তো বলছিল যে আমরা তো শিক্ষার মান, ওই যেটা আমাদের হাসিনা গভর্নমেন্ট বলি আর আওয়ামী লীগ বিএনপি গভর্নমেন্ট বলি, যে আমরা একটা একটা মানদণ্ডে শিক্ষাটাকে মানতে যাই, যে একটা 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 কি বলবো, একটা প্যারামিটারে নিয়ে যায়, যে আসলে আমরা এই পরিমাণ পাশের হার করেছি, এই করেছি সেই করেছি করে ধ্বংসের স্তূপে নেওয়ার পরে আমরা এই কথাগুলো বলি রাজনৈতিকভাবে, শুধু আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। তখন তামিনী আমির বলছিল, ওপেনলি বলছিল, যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনারা যদি বলেন যে সরকারি স্কুল কলেজগুলোতে শিক্ষার মান এতই উন্নতিতে আপনারা নিয়ে গিয়েছেন, তাহলে আমি আপনাকে ওয়াদা করছি, এই সরাসরি বক্তব্যে সারা দেশ জাতি দেখছে, আমার বাচ্চাকে কালকে আমি ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে ভর্তি করাবো, আপনার সন্তানকে কিন্তু আনতে হবে। মিলন সাহেব সেই কথাটার উত্তর দিতে পারেননি, ওই জায়গাটাতে চ্যালেঞ্জ করতে পারেননি। তো আমরা আপন স্বার্থটাই দেখি। প্রত্যেকটা মানুষ, ভাইরে ভাই, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা ডলার যাই বলেন, চুরি, মানে লুটপাট হয়ে গেল, অথচ আপনি আমি যখন ওই যে 1 লক্ষ বা 20,000 টাকার ট্যাক্স কম দিলাম কি দিলাম না, যে ইন্সপেক্টরকে পাঠালেন পরিদর্শনের জন্য, যে উনি সঠিক দিলেন কি দিলেন না, সেই ইন্সপেক্টর এসে যখন আবার সেখানে অর্থ দাবি করছেন, সেখান থেকে আপনি কি শিক্ষা নেবেন? আপনি আপনার এখানে যে আজকে এই যে সরি, আমি যে আজকে আপনার এখানে উপস্থিত হলাম, তার আগে আমি একটা ছেলের সাথে একটা কাউন্সিলিং এ বসছিলাম। একটা ছেলে বাইরে পড়তে যাবে চায়নাতে, যে কি করা উচিত মানুষের। তখন আমাকে 2000 বছরের ইতিহাস ঘাটতে ঘাটতে প্রায় 1 ঘন্টার, যেহেতু একটা অভিভাবক আমার কাছে আসছেন, তার বাচ্চাটা দেশের বাইরে যাবে, আই ওয়াজ ট্রাইং টু মানে অ্যাটেন্ড মাই নোবেল প্রফেশন অ্যান্ড ডিউটিস, যে আসলে বাচ্চাটাকে যদি মিনিমাম কিছু বলতে পারি, এই দেশে সে থাকতে চায় না। এই ছেলেটা নবীনগরের সন্তান। আনফরচুনেটলি আর ফরচুনেটলি আমি কিন্তু এখন নবীনগরে, আজকে সকাল
8টায় আমি রাত 4টায় পরে আমি রওনা দিয়ে নিজে ড্রাইভ করে নবীনগর পৌঁছেছি, এবং এই নবীনগরে এসেই বাচ্চাটাকে আমাকে কাউন্সিলিং এ যেতে হচ্ছে। আমার নবীনগরের সন্তান, নবীনগরে সে বড় হয়েছে, এখন সে থাকতে চায় না, এই দেশেই থাকতে চায় না, তার ভালো লাগে না। এই গ্রামের ছেলে, কিন্তু উপজেলার ছেলে। এই ড্রাগ টাগ ডক্টর আপনি যে আসাদ, কথাগুলো আমাদের ডক্টর আজকে আসছে, ডক্টর আসাদ, আমরা একটু প্রসঙ্গে যদি আসি আর কি, যে নারীবাজারের ঘটনাটাকে আপনি একজন শিক্ষক, একজন গবেষক, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই ঘটনাটাকে কিভাবে দেখছেন, এবং এটির সঙ্গে যারা জড়িত, যারা এই মব কালচারটিকে নবীনগরে আবার এটিকে চালু করতে চায়, কিংবা যারা আমি বুঝে না বুঝে আপনাকে ফেসবুকে একটু থামাই, উস্কানি দিচ্ছে। একটু থামাই। এই যে যারা মব কালচারের বিচারক হিসেবে গেলেন, বিচারকের কি মানদণ্ড ওনারা মানে 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 কি বলবো, এরা বহাল রেখে এই 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 কর্মটা সিদ্ধি করতে গেলেন? বিচারক হওয়ার জন্য কি যোগ্যতা আছে? এটা গ্রাম্য সালিসি বলতে একটা বিষয় থাকে, এটা বুঝলাম, কিন্তু এই যে ওনারা যেটা করতে গেলেন, যে ওনারা বিচারকের আসনে বসে যে কাজটা করলেন এই মানুষটার প্রতি, তার ভালো মন্দ থাকতে পারে তার। হ্যাঁ, একটা কথা অনেকে হয়তো বলেছেন যে আমাদের, আমি এটা আপনার একটা আগের একটা টক শোতে বলেছিলাম যে আমাদের দেশের আইনগুলো এতই পুরাতন, এতই প্রাচীন, হ্যাঁ, এটা আসলে অর্বাচীনের মতো হয়ে গেছে। এখন এটাকে আমাদেরকে একটু একটু রিফরমেশনে যেতে হবে, একটু কঠোর করতে হবে, এগুলোকে রিরাইট করতে হবে, এগুলোকে নিয়ে যারা এইসব বিষয়ে পণ্ডিত জ্ঞানী তাদেরকে নিয়ে আমাদেরকে একটা জায়গাতে যেতে হবে। কিন্তু যে বিচারকরা আজকে এই কথাটা বলছেন যে ওনারা সঠিক কাজটা করেছেন, পিটিয়ে মেরে ফেলা উচিত, এই করা উচিত, আমি ভিডিও ক্লিপটা দেখছিলাম, যারা মানে ওই যে আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি, ওনারা এখানে একটা জাহান্নাম তৈরি করলেন। নজরুলের ভাষায় যদি বলি, আমি আবার খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, নজরুল মৃত্যুর আগের কথা তার শেষ ভাষণে বলে গিয়েছিলেন যে আমি মৌলবীদের কথা সহ্য করতে পারি, হ্যাঁ, মৌলবী সুফিদের কথা আমি মেনে নিতে পারি, কিন্তু কিছু কিছু কাঠ মোল্লাদের অত্যাচারে আমি আর বাঁচি না। ওনার সারা জীবনের কষ্ট এটাই ছিলেন। এই যে ফতোয়াবাজ মানুষ যারা আছেন, আপনি যেটা বলছেন, এটা তো ফতোয়া দিচ্ছে রে ভাই। ফতোয়ার মাধ্যমে ওরা নিজেরা আইন তৈরি করে নিচ্ছে, এবং এটা ধ্বংসের একটা লীলা লীলা খেলা চলছে। এখান থেকে আমাদের মুক্তির পথ হচ্ছে কি, এটা আমি আসলে আমি এই মুহূর্তে আমার কাছে আসলে অজানা। তবে আমাদের সেই চর্চার মধ্যে যেতে হবে। এই যে মানুষগুলোর মিনিমাম কোনো জ্ঞান বিবেক বুদ্ধি বলতে কিছু নেই, যারা তার নিজেদের সন্তানকে নিয়ে, তার নিজের সন্তান যারা বসেছেন, আমি লাস্ট কথা যেটা বলতে চাচ্ছিলাম ভুলে গিয়েছিলাম, আমার মনে পড়েছে বলছি। বিচারকরা এই ধরনের বিচার যারা করেন, শুধু নবীনগর নয়, আপনি যে কোনো উপজেলায় যাবেন, যে কোনো গ্রামাঞ্চলে যাবেন, ওই যে আমরা যেরকম কিছুদিন আগে কথা, সাংবাদিকদের নিয়ে কথা হচ্ছিল যে আপনাদের 500-1000 টাকা দামের সাংবাদিক বিক্রি হয়ে যাচ্ছে রিপোর্ট করার জন্য, এই বিচারকদের বিচারে বসার আগে তারা টাকার দরে কেনা বেচা, মানে বেশ্যা যেরকম তার শরীর বিক্রি করে, তারা তাদের নীতি নৈতিকতাগুলো বিক্রি করে দেয় এই বিচারকরা। আমি জানি সেটা, এবং সেটা খুবই রূঢ় সত্য, খারাপ লাগবে। তাই আমি বেশ্যাদের শরীর বিক্রির সাথে তাদের এই বেচাকেনাটাকে তুলনা করলাম। হয়তো কালকে আমার নামে অনেক কিছু জারি হয়ে যেতে পারে, অথবা আমার মস্তক নিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত এসে যেতে পারে, কিন্তু সত্যটা তো মানতেই হবে ভাই। বেচাকেনা কি হয় না? নবীনগর আপনি ঘেটে দেখেন, এই পরিমাণ সামাজিক সালিসি যতগুলো হয়, যত প্রকোষ্ঠে নবীনগরের মধ্যে ঘটে, প্রত্যেকটা জায়গাতে আমি কাউন্সিলর বলেন, ওয়ার্ড কমিশনার বলেন, চেয়ারম্যান বলেন, যতগুলো পদ আছে, এবং গ্রামের যে মুরব্বী যাদেরকে আমরা বলি, যারা সালিশি করে থাকেন, প্রত্যেকটা মানুষ পণ্যের মতো বিক্রি হচ্ছে তাদের বিচারের রায়ের জন্য। তাহলে কি বলতে হয়? ওই যে সুকান্তের কথায়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম, সালাম পৃথিবী সালাম, সালাম তোমাকে সালাম। হিসেবের খাতা যখন নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ তাতে, এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম, সালাম পৃথিবী সালাম। সুকান্তের সেই কথা। আমাদের ঘটনাটা তাই। এই হবি লোকটা আমার কাছে মনে হয়, আমি যতটুকু ওর শব্দ শুনছিলাম, ওই হবি নামটার সাথে যদি নামের সাথেও বোধহয় মানুষের আচরণ কিছু মিলে যায়। লোকটা অনেকটা বোকা প্রকৃতির, সামহাও সে ভিকটিম হয়ে গেছেন এই হবি। এই পদটাতে পা বেরিয়ে সে এখান থেকে বেরোতে পারছেন না, তাই না? এখন আপনি দেখবেন যে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা বলছে যে আমরা এই জায়গাটাতে, আমার জীবনের চরম ভুল হয়েছে, এই জায়গাটাতে আমি পা দিয়েছিলাম, আমি এটা আর চাই না। এর পরের দিনে 1 সপ্তাহ পরে উনি নিজেই ওনাকে আরেকজন কিল করে ফেলেন।
না বুঝে না শুনে লোভে পড়ে বা মোহের কারণে যান, তাহলে এইরকম হাজারো হবিয়া তো এখানে চলে যাচ্ছেন, কিন্তু এই পথটা এই উপকরণগুলোকে এনে দিচ্ছেন। যদি আমি টিটোর কথা ধরে নেই, ওই ওই আসল পথগুলো বন্ধ করেন, ওই জায়গাগুলো তো কেউ হাত দিচ্ছে না। কারণ এখানে যদি ওই পদগুলো বন্ধ করে দেয়, ইম্পোর্ট বন্ধ করে দেয়, দেশের মধ্যেও একদম ইম্পোর্ট করতে হবে না ভাই। দেশের মধ্যে যেগুলো চর্চা হচ্ছে সেগুলো যদি আমাদের ল এনফোর্সেস এজেন্সিগুলো বা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তারা যদি কঠোর দৃষ্টি রাখেন, সেই জায়গাগুলো তো বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে অনেকেরই খাবার দাবার বন্ধ হয়ে যাবে, ফ্ল্যাট কিনা বন্ধ হয়ে যাবে, সিঙ্গাপুরে ঘুরতে যাওয়া বন্ধ হয়ে যাবে, থাইল্যান্ডে ঘুরতে যাওয়া বন্ধ হয়ে যাবে, জীবনের স্বাদ আহ্লাদ নষ্ট হয়ে যাবে। কিংবা ইউনুস সাহেবের মতো প্যারিস বা ফ্রান্সে গিয়ে ওই কি বলে 10 কোটি টাকা যা মানে হোটেলে থাকা বন্ধ হয়ে যাবে। এগুলো মানুষের টাকা তো ভাই, আমার আপনার ট্যাক্সের টাকায় ওনারা চলেন, এটা ওনারা ভুলে যান। আর বিচারকদের কথা তো বাদই দিলাম, যাদের কথা বললাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর আসাদ। আমার মনে হয় যে আমরা আবার একটু দ্বিতীয় রাউন্ড আপে একটু কথা শুনবো সবার 2 মিনিট করে, এবং শুরুতে আসতেছে গণমাধ্যম কর্মী ঢাকায় যিনি আছেন আমাদের অভিজিৎ বণিকের কাছে। অভিজিৎ, দুজন দর্শক আমাদের এই আলোচনাটাকেও ক্রিটিসাইজ করছেন, এবং আমরা যারা এই মবের বিরুদ্ধে সোচ্চার কিংবা শক্ত অবস্থান নিয়েছি আমাদেরকে ভুল বুঝে আহ, তারা নানান নেগেটিভ মন্তব্য করছেন, এবং যেটি কালকে থেকেই আমরা কিন্তু নানাভাবে খুব বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় আমাদেরকে আসলে গালমন্দ করা হচ্ছে কেন আমরা এই মব কালচারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। তাদের কথা হচ্ছে যেহেতু সরকার এই দেশে থাকলেও তাদের কাছে নাকি সরকার নেই, প্রশাসন থাকলেও তারা সেটাকে প্রশাসন বলছে না, পুলিশ থাকলেও তাদের কাছে পুলিশের কোনো অস্তিত্ব আছে বলে তারা স্বীকার করে না, এবং যে কারণে তারা বলছেন যে এই ধরনের ঘটনা যখনই ঘটবে, মাদক, চুরি, ডাকাতি, ধর্ষণ, আমরা এই সমস্ত ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদেরকে প্রকাশ্যে ধরে এনে এরকম বিচার সালিসি করে এইরকম সাদা সাদা পাঞ্জাবি পরা লোকগুলিকে দিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে। এটি হচ্ছে তাদের পরিষ্কার কথা। এবং আমরা বলছি এটি সরকার ধরেন 5ই আগস্টের পরে যে 5 থেকে 8ই অগাস্ট 4 দিন যেখানে বাংলাদেশের কোনো সরকার ব্যবস্থা ছিল না, 75-এর যেই ৩রা নভেম্বর থেকে 7ই নভেম্বর এবং 24-এর 5ই অগাস্ট থেকে 8ই অগাস্ট, এই যে দুটো সরকার বা এই 54 বছরের ইতিহাসে 4 দিন 4 দিন 8 দিন সরকার ছিল না। এরকম যদি রাষ্ট্র ঘোষণা করে যে না সরকার নেই, প্রশাসন নেই, নে বাবা তোমরা তোমাদের মতো করে যা খুশি তা করো, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এটা আমার কথা। যদি সরকার থাকে, যদি প্রশাসন থাকে, পুলিশ থাকে, তাহলে আপনার তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। তাদের সমালোচনা করতে পারি, আমরা ক্রিটিসাইজ করতে পারি। আমরা প্রতিনিয়ত করছি সরকারের সমালোচনা, সেটি আগের সরকার হোক, মাঝখানের সরকার হোক, বর্তমান সরকার হোক। কিন্তু সমালোচনা না করে আপনি আইন নিজের হাতে তুলে নেবেন। এবং অভিজিৎ, দুটো বক্তব্য পরে আমি আপনাকে 2 মিনিটের মধ্যে এই বিষয়টি নিয়ে যারা আমাদেরকে ভুল বুঝছে সে বিষয়ে যদি আপনার বক্তব্যটা তুলে ধরেন। মিস্টার পারভেজ মিয়া লিখেছেন, আপনারা তো সুশীল, মানে আমাদেরকে বলছে সুশীলদের গায়ে এত আগুন জ্বলে কেন? যারা মাদক বিক্রেতা তাদের কারণে সমাজে মাদক ব্যবসা করছে, আমরা সেটি প্রতিবাদ করে তাদেরকে মারধর করলে সেটাকে আপনারা মব কেন বলেন? এটি হচ্ছে পারভেজ মিয়ার বক্তব্য। এবং আরেকজন লিখেছে জান্নাতুল বাকি অন্তর ভুঁইয়া, বলেছেন সাংবাদিক অপু ভাই, আপনার মাধ্যমে জানতে চাই নবীনগরে যে মাদক মহামারী আকার ধারণ করেছে সর্বত্র, শতকরা 70% ছেলে মাদক সেবন বাকি অন্তর, নবীনগরের প্রশাসন সেই সমস্ত 70% ছেলে মাদক নিচ্ছেন তাদের বিষয়ে কি এমন ভূমিকা নিচ্ছেন সেটির জবাব দেবে অপু ভাই। জবাবটা আমি গণমাধ্যম কর্মী অভিজিতের কাছ থেকে জানতে চাই। অভিজিৎ। দাদা, আবারও আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। আমি সকল বিজ্ঞ আলোচকদের বক্তব্য শুনছিলাম খুব মনোযোগ সহকারে। লিটন ভাইয়ের বক্তব্য খুব চমৎকার করে আমি শুনছিলাম। টিটু ভাই বলছিলেন, আমাদের পিয়াস দা খুব চমৎকার করে বলছিলেন, আমাদের ডাক্তার আশরাফ স্যার উনিও চমৎকার করে বলছিলেন। আমি এই ফাঁকে ফাঁকে আমি দেখলাম আমাদের দর্শকরা আজকে আমাদের এই টক শো নিয়ে এবং আমরা এই প্রতিবাদ করার কারণে
তারা নানান ভাবে আমাদেরকে কটূক্তি করেছেন, আমাদেরকে নিয়ে নানান প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে এই হামলাটা সঠিক ছিল, এবং তারা বলছেন যে আমরা মাদক কারবারির পক্ষে নিয়েছি। আমি বিনয়ের সঙ্গে সকল দর্শকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি বা আমরা আপনাদের এই কটূক্তিমূলক বক্তব্যের পরও আপনাদের প্রতি মানে বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা যা ভাবছেন আসলে বিষয়টি তা নয়। আপনারা অবস্থান নিয়েছেন যারা গতকালকে বর্বরচিত যে হামলা করেছে, যে বর্বর হামলা করেছে, সেই হামলাকারীদের পক্ষে নিয়েছেন। এর কারণ যদি আমি খুঁজতে চাই তাহলে আমি বলবো আপনারা আইনের শাসনের প্রতি আসলে আস্থা হারিয়ে ফেলেছেন। আপনাদের ধারণা সমাজে এইসব মাদকাসক্ত ব্যক্তিরা বা মাদক যারা বিক্রি করেন তাদের যথাযথ বিচার হয় না, এবং আপনারা যখন দেখতে পান যে 10 দিন 15 দিন 1 মাস পর সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা, যিনি মাদক বিক্রি করে সমাজকে ধ্বংস করছেন, তিনি জামিন পেয়ে বের হয়ে আসছেন, তিনি আবারও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তখন আপনাদের মনে চরম খুব ঘৃণা জন্মায়। কারণ মাদকের কারণে আপনারা অনেকেই হয়তোবা পরিবারে অশান্তিতে আছেন, অনেকের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সবই আমি মেনে নিলাম, আপনাদের সবকিছু আমি মেনে নিলাম, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, তারপরেও কি আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন? আপনি তো এই দেশের একটা নাগরিক, এদেশের আইনের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকতে হবে। আপনি যেহেতু ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, তার মানে এই দেশের আইন আপনি মানেন। যেহেতু আইন আপনি মানেন, তাহলে একজন অপরাধী ব্যক্তি হোক আর যাই হোক, তাকে আপনি এভাবে প্রকাশ্যে দিবলোকে এভাবে হামলা করতে পারেন না, চোখ মুখ বেঁধে এভাবে হামলা করতে পারেন না। আজকে আপনাদের দৃষ্টিকোণ থেকে যদি আমি মেনেও নেই যে আপনাদের হামলাটি আপনারা হয়তোবা সামাজিক গ্রাম্য সালিশের বিচার, কিন্তু আপনাদের হয়তোবা মনে আছে আজ থেকে 6-7 বছর আগের কথা, সিলেটে গ্যারেজ কর্মী রাজন হত্যা, রাজনকে পিটিয়ে মারা হয়েছিল, এবং সেই মারার ঘটনায় আপনি যদি আপনারা অনেকেই হয়তোবা জানবেন, আপনারা সার্চ করলেও জানতে পারবেন, সেই ঘটনায় প্রায় 10 জন মানুষের জীবন ধ্বংসের মুখে, তারা এখনো ফাঁসির কাস্টে মানে ঝোলার অপেক্ষায়, তারা বিচারের মুখোমুখি। একটা তুচ্ছ ঘটনায় তাকে গ্রাম্য সালিশের নামে পিটাতে গিয়ে সে মারা গেছে। গতকালকে তো হবিও মারা যেতে পারে। এই ঘটনায় গ্রামের অনেক নিষ্পাপ নিরীহ মানুষ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনাটি দেখছেন, তারা হয়তোবা কিছুই বুঝেন না। দেখা গেল তারাই এই মামলা আসামি হতে পারতেন। তাদের অনেকে জীবন কাটতো কারাগারে, তাদের অনেকটা সময় কাটতো রিমান্ডে। আপনারা কি সেটাকে বৈধতা দিতে পারেন? মেনে নিলাম সে অপরাধী, মেনে নিলাম সে মাদক আসক্ত, মেনে নিলাম সে মাদক বিক্রেতা, কিন্তু আপনি যাই বলেন না কেন, কোনো আইনেই আপনি একজন মানুষকে বিচারের নামে শারীরিকভাবে আঘাত করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আপনি নন। এটা আপনি পারেন না। আপনি আমাকে যতই খারাপ বলেন, অভিজিৎ খারাপ, গৌরঙ্গ খারাপ, টিটু খারাপ, লিটন ভাই খারাপ, আপনি আমাদেরকে নামে নানান ভাবে লিখছেন, আমি দেখতেও পাচ্ছি। আমাদেরকে মাদক আসক্ত ব্যক্তিদের পক্ষে বলছেন, মাদক কারবারিদের পক্ষে বলছেন আমরা ভাগে কম পেয়েছি, তাও বলছেন, নানান বক্তব্য বলছেন। আপনাদের এই বক্তব্যের প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু ভাই, তুচ্ছ একটা ঘটনায় হবিব মিয়া যদি মারা যেত, এই ঘটনার দায় আপনি কি নিতেন? শুধু শুধু গ্রামের অসহায় অনেক নিরীহ পরিবার ধ্বংস হয়ে যেত। আপনি একজন হবিব মিয়াকে মারতে গিয়ে গ্রামের কয়েকশো মানুষের জীবন ধ্বংস হয়ে যেত। এটা তো আপনি পারেন না, এটা আপনি কোনোভাবেই পারেন না। আপনি আইনের প্রতি আপনার অভিযোগ আছে, আপনার নানান বক্তব্য আছে, কিন্তু আপনি কাউকে কোনোভাবেই শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। আর গতকালকে যে ঘটনাটা শুধু শারীরিক লাঞ্ছনা নয়, এটি এমন ভাবে তাকে পিটানো হয়েছে, তার চোখ বেঁধে, তার পা হাত বেঁধে, মনে হচ্ছে আরব দেশে
ঘটনা আমি দেখছি। আপনারা আমাকে ভুল বুঝতে পারেন বা গৌরঙ্গদা বা আমাদের আলোচকদের ভুল বুঝতে পারেন যে আমরা মাদক কারবারিদের পক্ষে নিয়েছি। আসলে ঘটনাটি ভুল। আমরা মাদক নিজেরাও গ্রহণ করি না এবং মাদকের বিপক্ষে সবসময় লড়াই করি, লড়াই করব। এমনকি আমি চাই মাদকের বিরুদ্ধে মাননীয় এমপি মহোদয় সহ এবং মারাত্মকভাবে একটা সাঁড়াশি অভিযান হোক। কিন্তু কোনোভাবেই আমি এই মব কালচারকে সমর্থন করতে পারি না। এটা আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন একদম। গ্রামের একজন মানুষ হিসাবে আমি কোনোভাবেই এই বর্বরোচিত হামলার সমর্থন করতে পারি না। আমি দেখলাম অনেক শিক্ষিত মানুষ এই ফেসবুকের মধ্যে মন্তব্য করছে আমরা মাদক কারবারিদের পক্ষে নিয়েছি। আমি জানি না তারা কিভাবে কোন বিবেচনায় এই হামলাকে সমর্থন করেন। আমি আবারও বলছি, গতকালকে যদি হবি মিয়া মারা যেতেন তাহলে আপনাদের আবেগ অনেকটাই চলে যেত। আজকে অনেকে বাড়ি ছাড়া থাকতেন, অনেকে জেলখানায় থাকতেন, অনেকের জীবন দুর্বিষহ হতো। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, যাই হোক আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আইনটাকে মানেন। আমরা যদি আইন মানি, প্রত্যেকে যদি আইন মানি, দেশ বদলে যেতে বাধ্য, সমাজ বদলে যাবে। নিশ্চয়ই মাদক আসক্ত ব্যক্তিদের বিচার হওয়া উচিত, মাদক কারবারিদের বিচার হওয়া উচিত। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ। এবার সেকেন্ড রাউন্ডে আমরা 2 মিনিটের মধ্যে অভিজিতের বক্তব্যের রেশ ধরে শেষ কথাটি যেটি বলা হয়েছে সে সম্পর্কে আপনি কোনো যোগ করবেন কিনা, যদি হবি সত্যি সত্যি কালকের এই বর্বরচিত মধ্যযুগীয় কায়দায় যে নির্যাতনটি তার উপর হয়েছে, যদি সে সত্যি মারা যেত, তাহলে আজকে যারা আমাদের কিনে সমালোচনা করছেন তারা তো আজকে কোথায় থাকতো? কি যোগ করবেন লিটন ভাই? লিটন ভাই একটু আনমিউট হয়ে নেন, আনমিউট। হ্যাঁ, ধন্যবাদ গৌরাঙ্গ দেবনাথ আপু দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আপনি যথার্থই বলেছেন এবং অভিজিৎ যথার্থই বলেছে যে আসলে কালকে যে ঘটনাটা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো অবস্থাতেই আমাদের বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, রাষ্ট্রীয় কাঠামো এটা ফেভার করে না যে একজন আইনের ঊর্ধ্বে উঠে একজন শাসক বা একজন বিচারক আইন নিজের হাতে তুলে নেওয়া। এটা অবশ্যই আমাদের গঠনতন্ত্র এবং আইনি বিরোধী। হ্যাঁ, আমাদের আইনের প্রয়োগ নিয়ে আমাদের আইন আছে, আমাদের সাংবিধানিক ভাবে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত আইন রয়েছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগ নিয়ে কথা থাকতে পারে। সেই প্রয়োগ নিয়ে আমরা সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন জানাতে পারি, কথা বলতে পারি, কিন্তু একজন মানুষকে আইন হাতে তুলে নিয়ে তাকে অত্যাচার করব, এটা তো আসলে যায় না। আর যেটা আজকে যদি যথার্থ বলেছেন, যদি হবি মিয়া মারা যেত তাহলে দায় কে নিত? আজকে আমাদের উপর আপনারা এখন যারা মন্তব্য করতেছেন সংবাদকর্মীদের বিরুদ্ধে, আপনারা বলতেছেন যে আমরা মাদক কারবারির পক্ষে কথা বলছি। না ভাই, আমরা মাদক কারবারির পক্ষে কথা বলছি না। আমরা মাদক কারবারি সে নিন্দনীয় কাজ করেছে, মাদক এটা তার বিচার হওয়া উচিত, তার জন্য আইন আছে, আমরা আইনের হাতে তাকে সুপার্দ করব। আর আপনি বিচারক, আপনি বিচার করার কে? আপনি আমাদের রাষ্ট্রীয় বিধান আছে, সেটাকে মেনে আপনাকে চলতে হবে। যেহেতু আমরা আমাদের ভোট দিয়ে আমাদের প্রতিনিধি বানিয়েছি, আমাদের সংসদ আছে, আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে, তো সেখানে আমাদের কথা বলার জন্য তারা আইন প্রয়োগ করে, আইন তৈরি করে। আইন প্রয়োগের ক্ষেত্রে, আইন তৈরির ক্ষেত্রে আমাদের কোনো কথা থাকলে আমরা সেটা বলতে পারি। এটা অবশ্যই কোনো অবস্থায় মানে আমরা আমাদের বিরুদ্ধে বরাবরই কথা বলেছি। আমরা আমাদের সাংবাদিক জীবনে অনেকে মাদকের বিরুদ্ধে লেখালেখি করেছি, কিন্তু আসলে এগুলি সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? এখানে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে এখানে আমি একটা জিনিস বলবো যে আমাদের টিটু একটা কথা বলেছেন যে আসলে আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, আসলে আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজটা কি, তারা কি কাজটা করে থাকেন? এই মাদক দ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রিত হয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংস্থা এবং তার কাজ হচ্ছে যে অবৈধ মাদকের প্রবাহ রোধ করা এবং বৈধ মাদকের লাইসেন্স প্রদান এবং নিয়ন্ত্রণ করা এবং মাদকাসক্ত ব্যক্তিদেরকে পুনর্বাসনের বহুমুখী কার্যক্রম পরিচালনা করা। আমার প্রশ্ন আপনার মাধ্যমে, তারা এই যে কয়েকটা পয়েন্টে তাদের কাজ,
আসলে আমাদের এটা উপজেলা পর্যায়ে মাদক বিনোদন আমাদের অধিদপ্তর নেই বা আমাদের কার্যালয় নেই, জেলা পর্যায়ে আছে। আমি জানি না আমি জেলা পর্যায়ে বিভিন্ন সাংবাদিকদের সাথে তাদের লেখাতে বা আমরা কতটুকু তার এই সংস্থা এই কাজগুলো কিভাবে করে থাকেন, তার কাজগুলো কতটুকু করেন, এটা আসলে আমাদের চোখে আমি পাই নাই আর কি। আমি আমার সাংবাদিকতার জীবনে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নামে সংস্থা আছে, তারা সরকারের রাষ্ট্র টাকা খাচ্ছে, বেতন খাচ্ছে আমাদের, কিন্তু তারা এই কাজগুলা যদি সঠিকভাবে তারা করতো, তারা যদি এই মাদকের প্রবাহ রোধ যদি প্রতিরোধ করতে পারতো এবং তারা যদি বৈধ লাইসেন্স দিতে পারতো এবং মাদক শক্তিতে পুনর্বাসন গুরুত্বপূর্ণ একটা বিষয়, তারা আমাদের ছেলে মেয়েরা মাদক শক্তিতে পুনর্বাসন তারা কার্যক্রম এই কার্যক্রম তারা কতটুকু পরিচালনা করে আমি জানি না। আপনি জানা থাকলে আপনার কাছে আপনি বলতে পারবেন যে তারা কতটুকু করে। আমি বলবো যে আমাদের এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সক্রিয় করা উচিত। এখানে বা রাষ্ট্রীয় যেহেতু রাষ্ট্রীয় সংস্থা, আমাদের ট্যাক্সের টাকায় এই সংস্থাগুলো পরিচালিত হয়। এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ গুলা অধিদপ্তর গুলো যে সমস্ত জেলাগুলোতে আছে এবং এবং সেটা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে কি বলবো আপডেট করা উচিত এবং সেটাকে পরিচালনা করা উচিত। তো আমি সর্বশেষ পর্যায়ে বলবো যে নবীনগরের যারা কি বলবো যে আমরা আপনারা তো আসলে 5ই আগস্টের পরে যে কালচারটা সৃষ্টি করেছেন, এই কালচারটা বন্ধ করুন ভাই। আমাদের নবীনগর একটা শান্তিপ্রিয় এলাকা। আপনারা এই জন্যই আমরা বলি, আসলে আপনি যে আইন বহির্ভূত কাজ করতেছেন, আইনকে অপেক্ষা করে নিজের তুলে নিচ্ছেন, এটাই কিন্তু মব। আমরা এটাইকে জন্য আমরা মব বলতেছি যে মব সৃষ্টি করাটা আমাদের জন্য শোভনীয় নয়। কাজী আমি বলবো আপনার মাধ্যমে আমাদের নবীনগরবাসী সহ সবাইকে যে আপনার মব কালচার থেকে বেরিয়ে আসুন। আমরা আমাদের নবীনগর রাজনৈতিক এবং সাহিত্য সংস্কৃতি সম্প্রীতির এলাকা, আমরা সেটা অন্ততপক্ষে বজায় রাখি। ধন্যবাদ আপনার। আনমিউট হয় না, আনমিউট। দুঃখিত, আমি নিজে মিউট ছিলাম, এখন আনমিউট। এবার আমরা একটু শুনবো আমাদের শাহিন রাজা টিটুর একদম ছোট্ট করে, যেহেতু আমাদের ডিউরেশন প্রায় শেষ পর্যায়ে। টিটু, আমাদের লিটন ভাই যেটি বললেন যে মব কালচার বাংলাদেশ থেকে মুক্ত করতে হবে, তার আগে নবীনগর শিক্ষা সাহিত্য সংস্কৃতির পাদবীর বলে আমরা সবাই বলি, সেটি লিটন ভাইও দাবি করে বললেন। অন্তত নবীনগরের মতো এরকম শান্তির জায়গায় আপনারা এই মব কালচারটি আর পুনরাবৃত্তি ঘটাবেন না, কি বলবেন শাহিন রাজা টিটু? ধন্যবাদ দাদা। আমি যখন বক্তব্য দেই আসলে ওখানকার থেকে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে। আমার আরেকটা মোবাইল আছে, আপনি হয়তো খেয়াল করেছেন যে আমি মোবাইলে কথা বলতেছি। তো আসলে ঘটনাটা কেন ঘটলো তাহলে তো একটু আমরা তো আসলে যাই নাই। এই হবি মিয়াকে নারুই বাজারে, আমি একটু 2 মিনিট শেষ করবো, আমি সংক্ষিপ্ত আকারে বলবো। নারুই বাজারে বা নারুই গ্রামে মোট 13 জন মাদক বিক্রেতা আছে। 13 জন মাদক বিক্রেতাকে ওইখানকার মাদক নির্মূল কমিটি তাদেরকে বিভিন্ন সময়ে ডেকেছে। হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিও আমার কাছে দিয়েছে ইতিমধ্যে। তারা ডাকার পর জিজ্ঞাসা করছে তোমরা কাটতাই না বেছো? প্রত্যেকেই নাকি হবি মিয়ার নাম বলেছে যে আমরা হবি মিয়া হইলো হোলসেলার, হবি মিয়ার কাছ থেকে না আমরা রিটেল সেল করি। তো প্রত্যেকে মুস্তেকা দিয়ে গেছে। এই এখানে প্রত্যেকের ভিডিও আছে, এই যে দেখেন প্রত্যেকের ভিডিও আছে। হবি মিয়ার কাছ থেকে আমরা সেল করি, 13 জন মুস্তেকা দিয়ে গেছে, আমরা আর ভাই বিক্রি করব না। তখন হবি মিয়াকে তারা ওই মিটিং এ ডাকায়। হবি মিয়া পলায়ও যায় নাই, হয় না, লিটন ভাই যে না কে যেন বলছিল, সে এমন একটু আসাদ ভাই বলছিল। তো সে মিটিং এ আসছে, উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর তাকে এই বাকি যে ঘটনাটা দেখেছেন এটাও সংগঠিত হয়েছে। তখন আমি তাদেরকে বললাম যে আপনারা 13 জনকে বললেন আর বিচ্ছ না, এই সুযোগটা কি হবি মিয়াকে একবার দেওয়া যেত না? বলল যে আমরা এর আগে তাকে 2 বার দইরা পুলিশে দিয়ে দিছি, আমরা কোনো মারামারিও করি নাই, কিছুই করি নাই। কিন্তু সে ওখান থেকে আইসা আবার সে অপকর্ম করে। মাঝখানে তাকে বলা হয়েছিল তুমি ভাই গ্রামে আইসো না, তাইলে সে মাঝখানে কিছুদিন পলাতক ছিল। বিগত কয়েকদিন আগে নাকি গ্রামে আসছে, আসার পর আবার সে তার পূর্বের এই কাহিনী শুরু করছে।
আর এ হইল মূলত গত পরশু দিনের যে মাদক বিক্রেতার উপর নির্যাতনের মূল কাহিনী। আমি এই টকশোতে কথা বলার মাঝখানে মাঝখানে আমার কাছে সবগুলো আসছে এখন। তো এখন আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হইলো ওই যে পাবলিক বা জনগণের কেন খুব এই মাদক বিক্রেতার, আসলে একজন মাদক বিক্রেতাকে জনগণ পিটিয়েছে বা শাস্তি দিছে এমন খবর শুনলে কিছু মানুষ খুশি হওয়ার পিছনে সাধারণত কয়েকটি সামাজিক ও মানসিক কারণ থাকে। এই যে মাদকের ক্ষতিকর প্রভাবের প্রতি ক্ষোভ, এটা কিন্তু মাদক বিক্রেতার জন্য না, অনেকটি ফ্যামিলি সাফারার, 500-700 ফ্যামিলি, ওই নারুইনোয়াগা গ্রামে নাকি 500-700 যুবক এই মাদকাসক্ত, 500-700 যুবকের ফ্যামিলি সাফারার। তারা না পারতেছে নিজের ছেলেকে কন্ট্রোল করতে, না পারতেছে নিজের ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে দিতে, না পারতেছে নিজের সংসারটাকে শান্তি করতে। ওই জন্য এই ক্ষোভটা কিন্তু ওই ব্যক্তির উপর, হবির উপর, যে হ্যাঁ বন্ধ করে দিলে তো মাদক বন্ধ হয়ে যাব। বাস্তবিক আসলে তাই, এক হবি বন্ধ করলে আরো লক্ষ হবি সৃষ্টি হবে। বিষয়টা তো হবির উপরে না, বিষয়টা মাদক নির্মূল করতে হবে। এখানে আমি বলি, আপনি বলেন, এখানে যারা আলোচক বৃন্দ আছেন, আমি হবিকে চিনি না, বা আপনারা নিশ্চয়ই কেউ হবিকে চিনেন না। হবির সৃষ্টি হয়েছে গত পরশুদিন। আমাদের বিষয়টা ব্যক্তি হবি নয়, আমাদের বিষয়টা একজন মাদক ডিলারের বিরুদ্ধে নয়। আমাদের যে কথাটা ছিল সেটা হলো সারা নবীনগর উপজেলার এমন কোনো গ্রাম নাই, ছোটখাটো গ্রামেও আজকাল মাদক, ইয়াবা, ট্যাবলেট, বাবা এগুলা ঢুকে গেছে। আমাদের একজন হবিকে আপনি মেরে কি পুরা নবীনগর উপজেলার হবিদেরকে ধ্বংস করতে পারবেন? নিশ্চয়ই না। সেই জন্য আমরা যেটা বলি সেটা হলো মাদকের জন্য আপনাকে সর্বপ্রথম আমার সুনির্দিষ্ট প্রস্তাবনা হলো বর্ডার গুলা সিল করতে হবে। তাহলে মাদক নিয়ন্ত্রণ 80% কমে যাবে, 90% কমে যাবে। কারণ বাংলাদেশে যেটা উৎপাদন হয় না, বাংলাদেশটা পাবে না। তবে যারা আজকে কমেন্টস করতেছেন এখানে, আমাদের আপনাদেরকে কথার্থে বলি, এই অভিজিৎ দা যে কথাটা বলেছে, আজকে যদি হবি মারা যেত, তার দেখা দেখি শুধু হবি নয়, এরকম 8-10টা মার্ডার হয়তো বাংলাদেশ নবীনগরের বিভিন্ন উপজেলায় হতো। এই 8-10টা মার্ডারের দায়িত্ব কে নিত? এবং এই 8-10টা মার্ডারের পরে পুরো এলাকায় যারা সাধারণ পাবলিক যারা বসে আছে, যারা কোনো অপরাধ করে নাই, যারা একটা লাঠি দিয়ে বাড়িও দেয় নাই, তাদের যে ক্ষতিগ্রস্তরা হইতো, এই ক্ষতিগ্রস্ত দায় কি তখন আপনারা নিতেন? অবশ্যই না। আমরা অবশ্যই এই মাদক বন্ধ হোক, সেই জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, সামাজিক ব্যক্তিত্ব বলেন, সকলে সম্মিলিত প্রচেষ্টায় আইনের ভিতর থেকে চেষ্টা করতে হবে। কাউকে শারীরিকভাবে আঘাত করে আপনি আরেকজনকে উৎসাহিত করতে পারেন না আরেকটা মব সৃষ্টি করার জন্য। তাহলে আমরাও ধরে নেব এই মব সৃষ্টিতে বিগত সালের মতো বর্তমান আপনারা ইন্ধন দিচ্ছেন, ভবিষ্যতে সেই ইন্ধন আপনাদের থাকবে। সুতরাং মব কালচার বন্ধ করে মাদক বিক্রেতা, মাদক সেবীদের কিভাবে আটকানো যায় সে ব্যাপারে পরিকল্পনা করা আমাদের জরুরি। সেজন্য আমি যে দুটি প্রস্তাবনা দিয়েছি আবারও দিচ্ছি, সর্বশেষ কথাই আমি দিচ্ছি। 1 নাম্বার, আমাদের বর্ডার গুলা সিকিউরিটি করতে হবে। 2 নাম্বার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তাদের কার্যকর ভূমিকা পালন করতে প্রত্যেক জেলা উপজেলায় মহড়া দিতে হবে। ধন্যবাদ সকলকে। এবং 3 নাম্বার, আপনি বলেছিলেন আইনে যে শাস্তি অপ্রতুল আছে, সেই শাস্তির বিধানটি বাড়াতে হবে, আইনটি সংস্কার করতে হবে। তাহলেই যারা মাদক বিক্রি করবে কিংবা যারা মাদক সেবন করবে তারা ভাববে যে একবার জেলে গেলে অন্তত 10 বছর বের হওয়া যাবে না। এরকম আইন হলেই মূলত আইন কার্যকর হলে এই মাদক হয়তোবা কমে আসবে, নিয়ন্ত্রণ হবে, এটা বলা যাবে না, কমে আসবে। আমি একটা ছোট্ট একটা দুঃখজনক খবর দিচ্ছি, দিয়ে আমরা একটু আসবো পিয়াস ভাইয়ের কাছে। আমাদের এখানে আলোচক ছিলেন ফরহাদ ভাই, আহমেদ ফরহাদ ভাই, আমাদের নবীনগরের গোপালপুরের সন্তান। তিনি সিলেটের মৌলভীবাজারে কর্মরত, অত্যন্ত একজন আমার খুব প্রিয় ভাজন মানুষ। তিনি কিছুক্ষণ আগে এখান থেকে লিভ নিয়েছেন এবং আমাকে ইনবক্সে জানিয়েছেন যে তার বাবা রোড অ্যাক্সিডেন্টে এখন মৃত্যু শয্যায়, আইসিইউতে কিছুক্ষণ আগে ঢোকানো হয়েছে। সবাই তার বাবার জন্য যেন আমরা দোয়া করি, খুব তিনি যেন ফিরে আসে। ফরহাদ ভাই, আমরা সবাই মিলে যারা শুনছেন প্রত্যেকে আপনার আমরা সবাই দাদা, সবশেষে আমাদের মুরব্বী লিটন ভাই আছে,
তার মাধ্যমে আমরা দোয়া পরিচালনা করে ফেলার একটা প্রস্তাব দিলাম। ওকে, ওকে। আমরা একটু আসতে চাই আমাদের ঢাকায় আমাদের গুরুদেব, আমাদের গণমাধ্যমে যারা কাজ করি, বিশেষ করে আমার তো সরাসরি গুরু, যেহেতু তিনি কালের কণ্ঠের বার্তা প্রধান, আমাদের পিয়াস ভাই। পিয়াস ভাই কোনো প্রশ্ন নেই। প্রত্যেকের বক্তব্য আপনি শুনেছেন। আপনি শুধু প্রত্যেককে একটু যেন শান্তি মতো ভাবে আমরা যেন সবাই এখান থেকে লিভ নিয়ে বলতে পারি যে পিয়াসদার বক্তব্যের কারণেই হয়তোবা কাল সকালে সুন্দর একটি সকাল দেখবো, যে সকালে আর এই ধরনের মবের কালচার আমরা নবীনগরে দেখবো না। এরকম সুন্দর একটি বক্তব্য দিয়ে আপনি আপনার বক্তব্য, সমাপনী বক্তব্য শেষ করবেন। শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। পিয়াস, হ্যাঁ পিয়াসদা, আপনার কি এয়ারফোন আছে? এয়ারফোন থাকলে খুলে ফেলেন, একটু সাউন্ডটা রিফ্লেক্স হচ্ছে। এয়ারফোনটা খুলে ফেলেন। নাই, আর ফোন নাই। আমি আবার ঢুকছি। সাউন্ড সম্ভবত রিফ্লেক্স হচ্ছে। হ্যালো, হ্যালো। আচ্ছা, সম্ভবত তিনি নেট থেকে ছিটকে ঢুকবেন। আমরা এই ফাঁকে একটু ডক্টর আসাদ 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট আমরা শেষ করব। 2 মিনিটের মধ্যে আপনি আপনার যদি সমাপনী কোনো একটা ভালো বক্তব্য দেন, যেটি দিয়ে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখব যে মব কালচার ফিনিশ এবং কখনোই আর এই ধরনের ঘটনা নবীনগরে ঘটবে না। ডক্টর আসাদ। ধন্যবাদ অপু। আপনি একটি দুঃসংবাদ দিলেন যে একজন অংশগ্রহণকারী, তার পিতা আজকে এখানে এই রানিং প্রোগ্রামের মধ্যেই উনি খবর পেলেন যে ইনি অসুস্থ হয়ে এবং অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা তার জন্য মানে সমবেদনা জ্ঞাপন করছি। আশা করি উনি উত্তরোত্তর সেরে উঠবেন। আমি যেটা বলতে চাই সংক্ষেপে যদি বলি, এই নারই নোয়াগাঁও গ্রামে আমার মায়ের বাপের বাড়ির আত্মীয় স্বজনেরই গ্রাম, আমাদের খুব নিকটবর্তী একটা এলাকা। হ্যাঁ, এখন এই যে মিস্টার হবি যে অবস্থাটার শিকার হলেন, আমি ওনারা যে কালচারটা তৈরি করলেন, এই যে মব কালচার, মবটাকে যদি ওনারা একটু প্যাটার্নটা চেঞ্জ করেন, এই যে বললেন যে এখানে শত শত পরিবার, শত শত ছেলে মেয়ে এখানে আক্রান্ত হচ্ছেন, এই যে এডিকটেশনের মানে ড্রাগ এডিক্ট হয়ে যাচ্ছেন, সেটা থেকে উত্তরণের পথ কি? আমি একটা রিকোয়েস্ট করব, ধরেন আপনাদের পুলিশ প্রশাসনের প্রতি আস্থা নেই, পুলিশও তো মানুষ, পুলিশেরও সন্তান আছে। এই যে আপনি একটু আগে বললেন প্রোগ্রামের শুরুতে যে আমার ভাই পুলিশ, ভাই পুলিশ তো আমাদেরই কারো না ভাই, হ্যাঁ, কারো বাবা, কারো বন্ধু, আত্মীয় স্বজন। হ্যাঁ, পুলিশ কথা শুনছে না, পুলিশ ঘুষ খাচ্ছে, পুলিশ অনিয়ম করছে, পুলিশ ধরছে না, ভালো কথা, কতবার ধরবে না? এই যারা আজকে এই আচরণটা করলেন মিস্টার হবির সাথে, আমার অনুরোধ থাকবে যে হবি আজকে পালিয়ে থেকে এসে উপস্থিত হয়ে এই অবস্থার শিকার হলেন। আমার অনুরোধ থাকবে আপনাদের এই যে কর্মকাণ্ডটাকে একটু ঘুরিয়ে যদি আপনারা এটার উন্নতির জন্য চেষ্টা করেন, সেটা হবে এই যে যারা এখানে করবে, আপনারা সংখ্যায় বলছেন কেউ 500, 200 কিংবা 1000, যতটুকু সংখ্যায় আপনারা পান, আপনারা একটা মানে একটা একটা সংঘবদ্ধ টিম হয়ে যান এই উন্নতির জন্যে। যাকেই পাবেন, যাকেই দেখছেন যে বাবার কথা শুনছে না, কিন্তু আপনি প্রতিবেশী বা আপনি মহল্লার মানুষ, আপনারা বেশ কতজন মানুষ মিলে ওই মানুষটাকে, যেহেতু বাবাও ম্যানেজ করতে পারছে না, ওই বাচ্চাটাকে মাও ম্যানেজ করতে পারছে না, আত্মীয় স্বজনরা পারছে না, আপনারা যারা আজকে পিটালেন, এই প্যাটার্নটা ইনুস সাহেবের এই 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 সিদ্ধি থেকে বেরিয়ে এসে আপনারা যেটা করবেন, ওদেরকে প্রতিবার বেরোবে, আইনের ফাঁক ফোকরে আবার নিয়ে থানার ওসি সাহেবের কাছে দিয়ে আসবেন, বেরোবে আবার থানার কাছে দিয়ে আসবেন। একবার না পারিলে দেখো শতবার। আমাদের নবীজিও কিন্তু এই আরব দেশে, যেখানে 11 বছরের বেশি যৌনাচার চলেছে, যেখানে আরবেরা বর্বর ছিল, অসভ্য ছিল, 11 থেকে 13 বছর উনি এগুলো চোখে দেখেছেন, ধারণ করেছেন, ধৈর্য ধরেছেন এবং এই আরববাসীকে তাদের সত্যের পথে, সুন্দরের পথে নিয়ে এসছেন।
তো নবীজি যদি 11 থেকে 13 বছরে এই চেষ্টাটা করতে পারেন, আপনারা, আমি অনুরোধ করব এই নারায়ণ নোয়াগাঁও আমার আত্মীয় স্বজনদের এলাকার, আমি আমজাদ ডাক্তারের ছেলে হিসেবে যদি বলি, যারা পুরাতন আছেন তারা নামটা হয়তো জানবেন, আমার অনুরোধ থাকলো, আমি ওনার কনিষ্ঠ ছেলে, আপনারা ওই পথটাকে, ইনুস সাহেবের পথটাকে ছেড়ে দিয়ে প্রতিবারই ধরবেন, প্রতিবারই থানার মধ্যে দিবেন। ওসি সাহেব অন্তত দিলে তো সে আর আপনাদের হাতে ফেরত দিতে পারবে না যে আপনারা নিয়ে যান, আমরা রাখবো না। উনি ধরে তো চালান করতে হবে। তো আপনারা 1000বার চালান করতে দেন, এই দায়িত্বটা পালন করেন, তাহলে এই হবিদের মতো মানুষ আর মানে ব্যত্রাঘাতের শিকার হবে না, অত্যাচারের শিকার হবে না, শারীরিক নির্যাতনের শিকার হবে না। আর সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলি, যারা আজকে এই কাজটিতে মানে অনেক অগ্রগামী হয়ে গিয়েছেন, একটা কথা মাথায় রাখবেন ভাইয়েরা আমার, বা মুরব্বীরা যারা এই কাজটি করেছেন, উপস্থিত থেকে আমি দেখলাম অনেক বয়োজ্যেষ্ঠ মানুষই সেখানে ছিলেন। আপনাদের একটি কথা বলি, নজরুলের ভাষাই বলি আবার, শেষ কথা, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। হ্যাঁ, সুতরাং এটি আমার শেষ কথা। এইভাবে এই ধরনের উদ্যোগ নেওয়ার আগে ভাববেন একবার, যাকে আপনি পীড়ন করছেন, পীড়া দিচ্ছেন, সেই পীড়া কিন্তু ঘুরে ফিরে আপনার কাছেও একবার আসবে, আসবেই। এটুকু মাথায় রেখে বরং ওই পথটাকে বেছে নেন। ওদেরকে আপনারা সংঘবদ্ধ হয়ে সমাজের সকল মানুষের জন্য, সকল পরিবারের জন্য, সকল মানে পারিপার্শ্বিক কি বলবো, আমাদের এই যে গোত্রের মানুষের জন্য, যারা আমরা প্রতিবেশী আছি তাদের জন্য, পিতামাতার দিকে তাকিয়ে আপনারা ধরেন, থানায় দিয়ে আসেন, ধরেন থানায় দিয়ে আসেন। থানাওয়ালা একসময় টায়ার্ড হয়ে যাবে, তখন আর ঘুষ খাওয়ার চিন্তা করবে না, অনিয়মের চিন্তা করবে না। ওনারা তখন বাধ্য হবেন এই মানুষগুলোকে সঠিক পথে চালিয়ে, এবং ওই বাচ্চাগুলো আর এই কাজ, এই পথে এগোবে না বলে আমি ধারণা করি, বিশ্বাস করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের পিয়াস দা সম্ভবত একটু আপারিং এ আছেন নেটওয়ার্কে। আমি আশা করছি যে তিনি হয়তো ঢুকে যাবেন। আমরা দেখছি যে সেটি বাফারিং হচ্ছে। পিয়াস দা কি ঢুকেছেন? সম্ভবত হ্যাঁ, ঢুকেছেন সম্ভবত। পিয়াস দা শুনতে পাচ্ছেন? হ্যালো? পিয়াস দা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ছবি দেখা যাচ্ছে না, বাট উনি যুক্ত হয়েছেন এটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই তো যুক্ত হলেন। পিয়াস দা আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, সম্ভবত তিনি নেটের বাইরে চলে গেছেন। কোনোভাবেই তাকে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমার মনে হয় হ্যাঁ, আবার যুক্ত হয়েছেন। ঢাকায় যদি নেটের এই অবস্থা হয় তাহলে আমরা তো অনেক ভালো আছি। আ যাই হোক, আমরা অনুষ্ঠানটি শেষ করব। এর মধ্যে যদি পিয়াস দা ঢুকেন, তার তিনি এমনিতেও স্বল্পভাষী, খুবই চমৎকার করে কম কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন, এবং তিনি যুক্ত হলে আমরা তার শেষ বক্তব্যটি নিয়ে নিব। প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই আজকের এই ৪৫০ পর্ব নবীনগরের কথার। আমার জন্য আজকে একটা বেশ সুখের দিন। এই কারণেই বলব যে এ দেখতে, দেখতে হাঁটি, হাঁটি পা, পা করে মেঘে, মেঘে অনেক বেলা হয়ে যায় না? শরীরের সে কথা। মেঘে, মেঘে অনেক বেলা হলো, আর আমার দেখতে, দেখতে ৪৫০ পর্ব আজকে শেষ করলাম। এটি আপনাদের সকলের কাছ থেকে আমি নানাভাবে পরামর্শ সহযোগিতা পেয়েছি বিধায়, এবং নবীনগরের কথা দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা সবটা পেয়েছি বিধায় কিন্তু আসলে নবীনগরের কথা আজকে ৪৫০ পর্ব পাঠ করতে পেরেছি। এবং আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছিলাম, এই সময়ে ব্রাহ্মণবাড়িয়া নয়, গোটা দেশে সবচেয়ে যে আলোচিত যে ঘটনাটি, সেটি হচ্ছে যে নবীনগরের কাইতলার নারুই বাজারে একজন মাদক ব্যবসায়ীর উপর যে বর্বরচিত নির্যাতনের ঘটনাটি ঘটেছে, যেটিকে মব কালচারের সঙ্গে সকলেই তুলনা করেছেন। এবং আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ, আমাদের পার্শ্ববর্তী দেবিদ্বারের যিনি সংসদ সদস্য, এনসিপির যিনি মুখপাত্র, তিনি কিন্তু আজকে এই বিষয়টি তুলে ধরেছেন তার ফেসবুক প্রোফাইলে। এবং তার ফেসবুক প্রোফাইলটা আপনারা সকলে জানেন যে কতটা স্ট্রং। মানে ঘন্টাখানেকের মধ্যে লক্ষ, লক্ষ ভিউজ হয়, হাজার, হাজার কমেন্ট পড়ে। সেখানেও কিন্তু তিনি বিএনপি সরকারকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন যে এনসিপি কিংবা আ ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় যখন মব হতো তখন আপনারা সমালোচনা করতেন। এখন বিএনপি সরকারের আমলে যাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দিলেন যে
আজ থেকে তিনি দায়িত্ব নিয়ে বলেছেন আজ থেকে আর মব চলবে না। মানে হাসনাত আব্দুল্লাহর কথা হচ্ছে তাহলে এখন কেন মব চলছে? আমি এতগুলি দাদা কথা বলার মানে হচ্ছে যে আমাদের পিয়ারদা চলে আসছেন। হ্যাঁ পিয়ারদা বলেন প্লিজ। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আ- আপনি তখন প্রশ্ন করেছিলেন, আমি একটা পয়েন্ট মিস করে গেছি, বনলতা এক্সপ্রেস। তো বনলতা এক্সপ্রেসের একটা খারাপ উদাহরণ ব্রাহ্মণবাড়িয়া রেখেছে, তারপর হবি মিয়ার সঙ্গে আরেকটা খারাপ উদাহরণ ব্রাহ্মণবাড়িয়া রাখলো। তার মানে দাঁড়াচ্ছে আমরা যারা সংবাদকর্মী ব্রাহ্মণবাড়িয়া ভিত্তিক অথবা ব্রাহ্মণবাড়িয়া রুটের যারা আমরা আছে, আমাদের দায় কিন্তু আরো বেড়ে গেল। তো এই জায়গাটায় আমার আবার অবাক লাগছে যে আজকে আমাদেরকে ফাইট করতে হচ্ছে যে আরেকটা মবের বিরুদ্ধে। কেমন মব? যে ওখানে যারা এই কাণ্ডটা করলো তারা এখন আমাদের বিরুদ্ধে কথা বলছে, এবং এইটা হয়তো আমি একরকম মবের কালচার দেখতে পাচ্ছি। যে আমরা এখন আইন শৃঙ্খলা রক্ষার কথা বলছি, তারা এখানে এসে কমেন্ট করছে। দিস ইজ অ্যানাদার টাইপ অফ মব, আমি মনে ইয়া করি। এটা মবের ক্যারেক্টারের মধ্যে পড়ে, যে এখন তারা যেটা এখানে এসে বলছে যে আপনারা এগুলো কথা বলতে পারেন না। হুম এবং গুরুমুখী আমি বিদ্যা, গুরুমুখী বিদ্যা, এটা গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, এবং আমি এই জায়গাটায় খুব অ্যালার্মিং বলবো আমি, এবং রাজনৈতিক মহলকে বলবো যে আহ, আমরা তো জানি যে এরকম ক্ষেত্রে এই আইনটার সঙ্গে এই যে শাস্তিটা দেওয়ার চেষ্টা হলো, এই চেষ্টা, এইরকম শাস্তি কোথায় চলে বা কোন আইনে চলে সেটা কিন্তু আমরা জানি। এবং আমি জানি না তারা ঠিক সেই দিকে আমাদের দেশটাকে ঠেলে নিয়ে যেতে চায় কিনা। তো তাদেরকে বলবো যে তারা যে আইনটা চায়, আমার অনুমান আর কি, সে আইন কিন্তু পৃথিবীতে কোথাও সফল হয়নি। এবং একদম একদম। আমরা কি তাইলে, তার মানে কি আমরা ইতিহাসের পেছন দিকে যাওয়ার চেষ্টা করছি? তো এটা একদমই নির্বুদ্ধিতা হবে। এখন আমার এলাকার ভাইরা যেন জিনিসটা বুঝতে পারেন আর কি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার যথেষ্ট ক্ষতি করে ফেলেছি, অনেক দুর্নাম করে ফেলছি, এগুলো যেন আমরা না করি। অনেক ধন্যবাদ পিয়াসদা, আপনি তো শেষের দিকে যে কথাটি আমাদের উদ্দেশ্যে বললেন যে শুধুমাত্র বনলতা এক্সপ্রেস কিংবা এই নারুর সেই হবি মিয়ার উপর এই যে মব কালচারের ঘটনাটি আসলে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব গণমাধ্যমেও কিন্তু আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে এবং আমরা ব্রাহ্মণবাড়িয়া স্কলের শিকার হচ্ছি বারবার। আমি জানি না এখানকার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যারা জড়িত, আমি আজকে দাদা, যেহেতু লাইভ হচ্ছে আমার খুব আচ্ছা দুঃখ দাদা, আমি হয় একটা পিয়াসদা। একটা 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 জিনিস যোগ করতে চাই, সেটা হলো দাদা, এরকম প্রোগ্রামের ক্ষেত্রে জি না কোনো না কোনো ভাবে ইনডাইরেক্টলি হলেও যারা আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত আছে, একটা যদি তাদেরকে মানে কোনোভাবে যদি কানেক্ট করা যায়, তারা তো অফিসিয়ালি জয়েন করতে পারবে না, এটলিস্ট আগামীকাল হলেও তাদেরকে বলবেন যে ভাই, যে আপনারা এই প্রোগ্রামটা দেখেন, তাইলে আপনারা পাবলিকের পালস বুঝতে পারবেন, মিডিয়ার পালসটা বুঝতে পারবেন। হুম আদারওয়াইজ আমরা এই যে বক বক করলাম 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে, কোনো কিছু কাজে লাগবে না। এটা যেন মিনিংফুল হয় সেই চেষ্টাটা করেন, পুলিশকে বলেন, থানাকে বলেন, তারা যেন তাদের কাজটা করে। কারণ কারণ দিন শেষে কিন্তু তারাই আমাদের রক্ষাকর্তা। ধরেন আসামি ধরা থেকে শুরু করে, চার্জ গঠন করা থেকে শুরু করে, তদন্ত থেকে শুরু করে, কাকে পুলিশ বাঁচাবে, কাকে রক্ষা করবে, কিসের বিনিময়ে কাকে ছাড় দেবে না দেবে, এবং এই সবই কিন্তু বাংলা দেশের মানুষ জানে। হতাশা তো আর একদিনে তৈরি হয় নাই। তো এখানে আমি যদি বলবো যে প্রথমত কাকে দায়ী করা যায়, আমি ব্যক্তিগতভাবে পুলিশকে দায়ী করব, তারপরে হলো প্রশাসন। সো এই জায়গাটায় আপনারা যারা আছেন তৃণমূল পর্যায়ে, এবং একটু একটু তাদেরকে একটু বলেন যে আসলে জনগণের পালসটা যেন তারা যেন দ্রুত যেন অনুধাবন করে, নাহলে সামনে কিন্তু আরো খারাপ সময় আসবে। ধন্যবাদ। দাদা একদম। মনে হয় আমার মনে হয় আপনি যেটা বলছেন পিয়াসদা, আমি কিন্তু এই ধরনের আইন শৃঙ্খলা গতকালও আমরা একটা আলোচনা করেছি, আপনাকে আমি সেটার লিঙ্কও পাঠিয়েছি যে আইন শৃঙ্খলার যে গত 3 মাসে যে অবনতি হচ্ছে সেই বিষয়ে। সেখানেও কিন্তু এই টিটুকে নিয়ে আমি থানায় গিয়েছিলাম যে কালকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আসলে প্রশাসনের সঙ্গে যারা জড়িত তারা ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা দোহাই দেন যে, দাদা পুলিশ সুপার মহোদয় কিংবা তারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আসলে এই ধরনের টক শোতে আমরা যেতে পারি না। যদিও এর আগে অনেক ওসিরা সাহস করে কিন্তু আমার টক শোতে এসছেন। যেমন আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম এবং আরেকজন ছিল। ৩ জন ওসি কিন্তু সাহস করে এসছেন এবং তারা কিন্তু খুব কনস্ট্রাকটিভ কথাবার্তা বলেছেন এবং খুব ভালো দিক হুম নির্দেশনা দিয়েছেন। কিন্তু আসলে আপনি যেটা বললেন যে, তবে আমি বিশ্বাস করি একটা বিষয়
যে কালকে হয়তো এখানকার পুলিশ কর্মকর্তা 2-4 জনের সঙ্গে আমার কথা হয় এবং তারা কিন্তু এটা দেখে। হুম, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে পুলিশের জেলা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে, কথা বলি। অপু তারা অপু কিন্তু আমি বলেন একটি অপু আমি একটি কথা বলতে চাই, পিয়ারদার কথার রেশ ধরে আমি সরি একটু 1 মিনিট বলি। এখানে আমার কেন জানি মনে হয়েছে পিয়ারদা বললেন যে আমাদের সব শেষে গিয়া পুলিশ বাহিনীর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হয় বা যেতে হয়, ওনাদেরই কাজটা করতে হবে। তো আমি যেটা বলবো, ইউনূস সাহেব একটা খুব ভালো জিনিস তৈরি করেছিলেন এই দেশে, যে পুলিশ ফোর্সের পাশাপাশি ওনারা আরেকটা মানে ফোর্স তৈরি করেছেন। পুলিশ তো ধরে নিয়ে থানায় গিয়ে হয়তো নির্যাতন বলেন বা শাসন বলেন কিংবা প্রহার বলেন বা একটা চর্চার মধ্যে ওনারা থাকেন, একটা প্রসেসের মধ্যে যান। হ্যাঁ, পুলিশ ধরে নিয়ে থানার ভেতরে নিয়ে তার উপরে যেটুকু আদায় করে নেওয়ার, পিটিয়ে হোক আর যেভাবে হোক করেন। আর ইনুস সাহেব যেটা করলেন, ওই থানায় কোনো জায়গায় নিয়ে না, সরাসরি ফিল্ডে চলে যান, সেখানে গিয়ে অত্যাচারটা শুরু করেন। এই শিক্ষাটা ইনুস সাহেব দিয়েছেন। হ্যাঁ, এটা হলো মানে খুব আরেকটু আমরা একটু অ্যাডভান্স হলাম আসলে। এখন হয় কি, বিশ্ববিদ্যালয়ে ঢুকে সরাসরি ভাইস চ্যান্সেলরের রুমে গিয়ে তাকে জুতাপেটা করে নামিয়ে ফেললাম। এই যে আমাদের হবিদের মতো মানুষদেরকে আমরা গিয়ে সরাসরি এখানে ফিল্ডে গিয়ে পিটাপিটি শুরু করলাম। প্রশাসনের কাছে এনে জেনে বুঝে যতটুকু সাজা দেওয়ার কিংবা কিছু কম কিছু বেশি শারীরিক বা মানসিক অত্যাচার পুলিশ যেভাবেই করুক না কেন তার ভালোর জন্য করেন। আর এটা যেটা করেন সরাসরি ফিল্ডে গিয়ে করেন, অর্থাৎ উল্টাটা। তাইলে আমাদের দৃশ্যত বাংলাদেশের প্রেক্ষাপটে কি দাঁড়ালো? দুই ধরনের ফোর্স। পুলিশ এটা অন্ধকারে বা আড়ালে কিংবা সরাসরি যে তাকে উদ্ধার করে নিয়ে এসে তার কাস্টডিতে এনে কাজটা করেন। আর আরেকটা বাহিনী, এই মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা যেটা তৈরি করে দিয়ে গেছেন, এখন চলমান আছে, সেটা হচ্ছে সরাসরি ফিল্ডে গিয়ে সেখানে আক্রমণ। হ্যাঁ, এটা একটা পৈশাচিক আক্রমণের মতো। তাহলে দুই জি, ধরনের ফোর্স জি। তৈরি হলো। এখন পুলিশ চিন্তা করবে পুলিশের কাজটি কি হবে। আমার মনে হয় পুলিশ যথাযথ জায়গায় আছেন। আমার আবারও রিকোয়েস্ট করব, আপনারা 1000বার ধরে নিয়ে পুলিশের হাতে দেন, দেখি পুলিশ কোথায় যায়। অবশ্যই পুলিশ সেই কাজটি করবে। তাইলে আপনারা ওই কাজটি করেন। আপনারা নিজে গিয়ে ওই গুরুমুখী বিদ্যার গুরুর আদেশে গিয়া এই মধ্যযুগীয় অবস্থায় না যে আপনারা 1000বার পুলিশের কাছে চলে যান, পুলিশকে আপনারা দায়বদ্ধ করে ফেলেন। পুলিশের উপরে গিয়ে লাস্টলি মানুষ ঠেলে দিতে দিতে থানার ভিতরে ওই মাপটা তৈরি করেন যে পুলিশ দিশেহারা হয়ে গেল, এত মানুষকে ধরে নিয়ে এসে এখন আমরা যাব কোথায়। পুলিশকে পালাতে বাধ্য করেন যে পুলিশ আর কাজ করতে পারছে না আপনাদের এই মঙ্গল কামনার জন্য। ওই কাজটি করেন। ধন্যবাদ। একদম, আমি একটা একদম, জিনিস একদম। একটু আমরা যোগ করতে চাই। ওই যে আমাদের জি, টিটু ভাই যখন কথা বলছিলেন তাকে কিছু ভিডিও পাঠানো হয়েছে। তো এই আপনারা সাধারণ মানুষ কিন্তু এই ভিডিওগুলো গণমাধ্যমকে দিতে পারেন। দেখেন আমরা আমাদের দায়িত্বটা পালন করে কিছু উপকার করতে পারি কিনা, কোনো কাজ ভূমিকা রাখতে পারি কিনা সোসাইটির জন্য। দেন না সেই ভিডিওগুলোই দেন, আমাদেরকে দেন, আমরা সারা দেশকে জানাই। তাতেও তো একটা প্রতিবাদ হয়। জি, পুলিশ জি, তখন থেকে পুলিশ নির্বিকার থাকে কি করে? জি, জি, আমি পিয়াজ ভাই আপনি যখন বলেছেন আমি আপনাকে ভিডিও গুলা দেবো, ওই যে প্রত্যেকটা 13 জনের যে খুচরা বিক্রেতা আছে তাদের যে অঙ্গীকার না, নেওয়া ওই স্বীকার অপুদাকে দিলেই হবে, অপুদা স্টোরি করে দিয়ে দেবে। দিয়ে দেবো। আর অনুষ্ঠানটা শেষ করার আগে আমি এক না, মিনিট এখানে একটা রসিদ এখানে আবার করতে চাই। জি, জি। একটা রসিদ মানে করি দাদা। 10 সেকেন্ড সময় খুব দ্রুত চলে যাচ্ছে। জি, 10 সেকেন্ড, 10 সেকেন্ড আমি একটা রসিকতা করি। আমার টিটু, মনে হয় 10 সেকেন্ড। আরো জি। 100 পর্ব উনি নিজেই করুক। কারণ মুখে বলছেন 450তম পর্ব, আর ইয়েতে লিখেছেন 550তম পর্ব। আমরা দোয়া করি, আশা করি আপনি 550 না 5050তম পর্ব পর্যন্ত আপনি করেন। তবে আজকে এটা সংশোধন করে নিন। আচ্ছা, সম্ভবত আমার মানে টাইপিং এ হয়তো ভুল হয়েছে। ধন্যবাদ। আমি নিশ্চয়ই এটা এডিট করে নেব। আহ, প্রিয় দর্শক, আমরা আর কারো কথা নিচ্ছি না, আমরা শেষ করতে যাচ্ছি। আহ, বাবুল ঢাকায় সাংবাদিকতা করেন, একসময় নবীনগরে করতেন, এখন কোন একটা টেলিভিশনে ক্রাইম রিপোর্টার হিসেবে আছেন। তাকেও আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। সে একটি অসাধারণ মন্তব্য আমাকে পাঠিয়েছেন যে, দাদা, যারা নারুই কাইতলায় এই মব কালচারটি করেছেন, এই ঘটনাটি ঘটিয়েছেন, তারা আসলে কি চলে গেল নাকি? হ্যালো। আচ্ছা, সম্ভবত পিয়াসদা এবং লিটন ভাই চলে গেছেন। যাই হোক, লিটন ভাইয়ের দোয়া দিয়ে শেষ করতে চাচ্ছিলাম। আমি 1 মিনিটে শেষ করে দিব।
তো বাবুল যেটি লিখেছেন, ডক্টর আসাদ এবং শাহিন যেহেতু আছেন এবং যারা শুনছেন, বাবুল বলেছেন যে এই চিজকে হবি মিয়াকে যেই মব কালচারে আপনারা যেটি করলেন এবং যে সমস্ত সুশীল, কথিত সুশীল কিংবা যারা এটাকে সাপোর্ট করছেন, উস্কানি দিচ্ছেন, বাবুলের প্রশ্ন হচ্ছে নবীনগরে তো শত শত এরকম মাদক বিক্রেতা আছে, খুব প্রভাবশালী, গডফাদার, তাদের 10 জনের একটা তালিকাও সে আমার কাছে দিয়েছে। বলছে গৌরাঙ্গদা যারা এই মব কালচারটা করেছে তাদেরকে বলেন না ওই 10 জনের একজনের আশেপাশে গিয়ে এরকম একটা পিটানি দেওয়ার সাহস করতো। একটা ছিচকের বেলায় তো আপনার এরকম একটা ঘটনা ঘটিয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনি ছিচকে একটাকে করেছেন, কিন্তু নবীনগরে গডফাদার আছে তো অসংখ্য যারা মাদক, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার সাহস করেন না। এবং এটাই মানে বাবুলের সবচেয়ে দুঃখের কথা। আমি অনুষ্ঠানটা শেষ করব প্রিয় দর্শক টিটুর দুটো প্রস্তাব দিয়ে। আজকে আমরা যে অনুষ্ঠানটি করেছি এই অনুষ্ঠানটি করবার কোনো প্রয়োজন হতো না, মব সৃষ্টি হতো না, হবি মিয়ার এত বড় দুর্ঘটনা ঘটতো না যদি আমরা এই মাদকের আইনটি যদি দ্রুত সংস্কার করি। মান্যবর যে সরকার বাহাদুরের প্রধান রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে আজকের এই টকশোর মধ্য থেকে আমরা দাবি জানাবো যে আইনটি দ্রুত যেন সংস্কার করা হয় আগামী সংসদ অধিবেশনে, এবং এই আইনে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে শাস্তির যে বিধান এমন ভাবে করা হবে যে অন্তত জেলে যাওয়ার পরে যে নারী ও শিশু নির্যাতন আইনে যারা জেলে যায় অন্তত একটা মিনিমাম সময় তারা বেল পান না, জামিন পান না, এইটা নিয়ে আসতে হবে এই আইনের মাধ্যমে। এবং বিশেষ ক্ষমতা আইনে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন যারাই রাষ্ট্র ক্ষমতায় যান তারা এটা ব্যবহার করেন, আবার অপোজিশনে থাকলে এটা সমালোচনা করেন, কিন্তু এই আইনটির যে কতটা প্রয়োজন রাষ্ট্র ক্ষমতায় গেলে কিন্তু সেটি বোঝা যায়। আমরা আশা করব আজকের পর এই আইনটি আগামী সংসদে সংশোধিত হবে এবং সংস্কার করে এটির একটি কড়া শাস্তির বিধান করতে হবে, এবং যে ঠুটু জগন্নাথ যে শব্দটি আমরা ব্যবহার করি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সরকারের এই দপ্তরটিকে ঢেলে সাজাতে হবে। বিশেষ করে এর সঙ্গে ধরেন ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কোনো একটি উপজেলায় নারুই যে ঘটনাটি ঘটেছে এই মাদকের বিষয়ে যদি এরকম তথ্য সংবাদ কর্মীরা কিংবা জনগণ সাধারণ মানুষ এটি তুলে ধরে এরকম ঘটনা প্রমাণিত হয় যে তার জেলায় এই জায়গায় মাদক আবাদে বিক্রি হচ্ছে, তবে সেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থায় আনতে হবে, যেটি আমাদের ৯০-এর পর ৯১ সালের যে নির্বাচনটি হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের আমলে, তিনি কিছু কিছু প্রজ্ঞাপন জারি করে আনসারদের লাঠি হাতে দিয়ে কিন্তু নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু করেছিলেন, শুধুমাত্র আইন কিছু সংশোধন করে। এরকম আইন এই সরকার, তারেক রহমানের সরকার তথা বিএনপি সরকার এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যারা জড়িত তাদেরকে সবার আগে আইনের আওতায় নিয়ে আসবেন এই ধরনের ঘটনার প্রমাণ পেলে। এই প্রত্যাশা থেকে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। প্রিয় দর্শক, সকালবেলা উঠে অন্তত অভিজিৎ যেই সুখবরটা দিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত অন্তত নির্দেশনা দিয়েছেন চিটাগাং রেঞ্জের ডিআইজি কে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ প্রশাসনকে তথা নবীনগরের থানা প্রশাসনকে, আমরা সেটির কার্যকারিতা সকালে ঘুম থেকে উঠেই দেখব। এই মব কালচারের সঙ্গে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে, এবং যারা উস্কানি দিয়েছেন নানানভাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এই প্রত্যাশা আজকে আসলে শেষ করতে চাই। শুভরাত্রি।